১৯ বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে ৪ বছরের ভালোবাসার হাত ধরে পালিয়ে এসেছিলাম। তাও আজ থেকে ৫ বছর আগে। ৪ বছরের ভালোবাসা আর ৫ বছরের সংসার, মোট ৯ বছর। ৯ বছরের ভালোবাসা, হালকা অভিমান, দুষ্টু মিষ্টি ঝগড়া আর অনেকখানি তৃপ্তি নিয়ে একটু একটু করে গড়া ভালোবাসাময় সংসার। সেখানে আজ থেকে অন্য কেউ রাজত্ব করবে। একটা মেয়ের জীবনে এটা মৃত্যুর চেয়েও যন্ত্রণাময়। কিন্তু আমার কোনো অনুভূতিই নেই। নিজের হাতে আমার বর আর তার নতুন জীবনসঙ্গীর রুমটা নিজের মতো করে সাজিয়ে দিয়েছি। মেয়েটা তো অনেক আশা নিয়ে এই সংসারে পা রাখতে যাচ্ছে। সেখানে আমার ব্যবহার করা জিনিসপত্র ব্যবহার করবে প্রশ্নই আসে না, যদিও তার বরটাই এটো। এই ৯ বছরে শুধু ওর জীবনে না, প্রতিটা পশমে গোড়ায় গোড়ায় আমার অস্তিত্ব মিশে আছে। তবে আজ থেকে তার সম্পূর্ণ দাবি ছেড়ে দিলাম। পড়ে থাকতে হবে এই ঘরের কোনো এক কোনায়। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নাই। যেদিন বাবা মায়ের ভালোবাসাকে তুচ্ছ করে রাতের অন্ধকারে সায়নের হাত ধরে পালিয়ে এসেছি, সেদিন থেকে তাদের কাছে আমি মৃত। আর শ্বশুর শাশুড়ি, তারাও আমাকে মন থেকে মেনে নেয়নি। তাই তো বিয়ের প্রথম দিন থেকেই আমাদের নতুন সংসার শুরু হয়। কলিং বেলের শব্দে ভাবনা থেকে বাস্তবে আসে তিশা। মাথায় ১২ হাত কাপড়ের ১.৫ হাত ঘোমটা দিয়ে দরজা খুলে দিল। মন ভরে নিঃশ্বাস নিল আর নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে দোয়া করে দিল, যে পূর্ণতা আমি দিতে পারি নাই, সে পরিপূর্ণতা যেন তোমার দ্বারা হয়। মুচকে একটা হাসি দিয়ে দরজা থেকে সরে দাঁড়ালো তিশা। তার বর নতুন বউয়ের হাত ধরে ভিতরে প্রবেশ করলো। কোনো একদিন তিশা ওইভাবে হাতটা আঁকড়ে ধরে এ বাসায় প্রবেশ করেছিল। তবে সেটা তখন শুধু একটা বাসায় ছিল, আর এই মেয়েটা একটা সাজানো গোছানো সংসারে প্রবেশ করলো। পার্থক্য শুধু এইটুকুতেই, একটা বাসাকে সংসারে পরিণত করেছে, আর কেউ সেই সংসারে রাজত্ব করবে। আপনারা গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করতেছি। সায়ন একবার তিশার দিকে আর চোখে তাকালো। হয়তো ভাবছে মেয়েটা অস্বাভাবিক আচরণ করবে, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। কিন্তু না, মেয়েটা একদম স্বাভাবিক আছে। তবে কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে। তিশাও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সায়নের চোখে। মনে মনে বলছে, সায়ন শেষ অবধি আমার অনুভূতিটুকু কেড়ে নিলে। রুমে প্রবেশ করে আশ্চর্য হয়ে যায় সায়নার সাথে নতুন বউ। একদম ঝকঝকা নতুন সামগ্রীর রুমটা সাজানো। বিছানার চাদর থেকে শুরু করে রুমের প্রতিটা জিনিস। খাবার রেডি করে ওদেরকে ডাক দিল তিশা। কিছুক্ষণের মধ্যে রুম থেকে বের হয়ে আসলো ওরা। খাবার টেবিলে সবকিছু সাজিয়ে রেখে আড়ালে দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছে। কেন কাঁদছিস তিশা? তুই যে আগে থেকে প্রস্তুত ছিলি, তাহলে এভাবে ভেঙে পড়তেছিস কেন? ওর পাশে আমি যে কাউকে মেনে নিতে পারি না। আমার দুর্বলতা তো এই মানুষটা। না, তুই কাঁদবি না, একদমই না। পরবর্তী ঝড়ের জন্য নিজেকে তৈরি করে নে। নিজের অস্তিত্বের সাথে কথা বলে চোখের পানি মুছে নিল। ওদের খাওয়া শেষ। আবারও বুকটার ভেতর হাহাকার শুরু হলো। যে মানুষটা প্রথম লোকমা আমার মুখে না দিয়ে নিজে মুখে ভাত দিত না, আজ সে একবার জানতেও চাইল না আমি খেয়েছি কিনা। কি অদ্ভুত জীবন। সায়ন আর তোর নতুন বউ রুমে ঢুকে যখন ঠাস করে দরজাটা লাগিয়ে দিল, মনে হচ্ছে তিশার কলিজায় কেউ ছুরি মেরেছে। ছুরিটা এত বেশি ধারালো যে পুরো হৃদয়টাই ক্ষত বিক্ষত করে দিচ্ছে। একটা বাচ্চাই কি জীবনের সব? আমার প্রতি তোমার ভালোবাসা এইটুকুই ঠুনকো ছিল? আমি তো বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিলাম। তোমার জন্য, শুধু তোমার জন্য। সে আদর ভালোবাসাকে তুচ্ছ করে তোমার ভালোবাসায় সাড়া দিয়েছি। সব থেকেও কেউ ছিল না, আর যার সেই তুমি পর করে দিলে আমায়। তোমার কি একটু কষ্ট হবে না গো? ওই বুকে যখন অন্য কেউ লেপ্টে থাকবে, তখন কি আমার অস্তিত্ব বিন্দুমাত্র নাড়া দেবে না তোমায়? এই সংসারের প্রতিটা কানায় কানায় তোমার আমার ভালোবাসা লেপ্টে আছে। সেই ভালোবাসাকে অন্য কেউ মুছে দিয়ে নিজের ভালোবাসার সূচনা করবে। বড্ড কষ্ট হয়, অনেক বেশি যন্ত্রণা হচ্ছে। তুমি কি একটু অনুভব করো না আমার অসহনীয় যন্ত্রণাগুলো? কেউ নতুন ভালোবাসা সৃষ্টিতে ব্যস্ত, আর কেউ বা পুরনো স্মৃতি নিয়ে মনে করে ডুকরে ডুকরে কাঁদে বালিশে মুখ গুজে। ভালোবেসে বিয়ে করে ভালোবাসা দিয়ে একটা ভালোবাসাময় সংসার সাজিয়েছে দুজন। বিয়ের ২ বছর পর সেই ভালোবাসার ফসল হিসেবে একটা ছোট্ট অস্তিত্ব তিশা পেটে ধারণ করে। তখন বুঝি শোকগুলো উপচে উপচে পড়তেছে, আর সেই শোকগুলোকে বুঝি হিংসে হচ্ছিল। তাই তো প্রেগনেন্টের ৭ মাসের সময় বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। সেদিন টিচার সে সায়ন বোধহয় বেশি কষ্টই পেয়েছিল। সিরেরা কাঁদতে নেই, কিন্তু সেদিন সায়নকে হাউমাউ করে কাঁদতে দেখেছি। কতটা অনুভূতি থাকলে ছোট্ট একটা অস্তিত্বকে এতটা ভালোবেসে ফেলা যায়। তবুও সায়ন নিজের কষ্টগুলোকে চেপে রেখে তিশাকে সবসময় সাপোর্ট দিয়ে শান্ত রাখার চেষ্টা করেছে। এই ৩ বছরে আরও ৩বার বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। প্রথম প্রথম সায়ন সাপোর্ট করলেও ইদানিং সেও খুব অমনোযোগী তিশার প্রতি। তিশার প্রতিটা কাজেই সে বিরক্ত। অনেক ডাক্তার দেখানোর পরও কোনো সমাধানই পাচ্ছে না। তাই তো সায়ন আশা ছেড়ে দিয়েছে। আগের মতো আর ভালোবাসা নেই। ভালোবাসার সংসারটা যেন একটু ভালোবাসার জন্য হাহাকার করতেছে। যেই মানুষটার বুকে শুয়ে স্বপ্ন বুনে রাত পার করত, সেই মানুষটা এতটাই বদলে গেছে যে সামান্য খেয়ালটুকু রাখে না। অফিস থেকে লেট করে ফিরে ঠিকমতো কথা বলে না,
তিশা নিজে থেকে কথা বলেও দায়সারা জবাব দেয়। বাসায় এসেই মেসেজের টুংটাং শব্দে মেতে ওঠে সায়ন। আর সেই শব্দে জ্বলে পড়ে ছাই হয়ে যায় তিশা। ধীরে ধীরে বুঝতে পারল তার প্রয়োজন ফুরিয়ে আসতেছে। আর তাই সেই ধারণা অনুযায়ী আজ নতুন বউ নিয়ে ফিরল সায়ন। হ্যাঁ, এর জন্য দায়ী তার অক্ষমতা, কারণ সে মা হতে পারে না। সায়নকে বাবা হওয়ার সুখটা দিতে সে অক্ষম। কেঁদে কেঁদে সারা রাত কাটিয়ে দিয়েছে। পেটের উপর হাত রাখল। আজও সে প্রেগনেন্ট, কিন্তু তার কোনো ভরসা নেই। হয়তো 2-1 মাস পর এটাও মিসক্যারেজ হয়ে যাবে। ফজরের নামাজ আদায় করে নিল। আল্লাহর কাছে দুহাত তুলল, ইয়া আল্লাহ, বাবা মায়ের একমাত্র সন্তান হয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছি, তার বিনিময়ে তো আমাকেও বারবার সন্তানহারা করে দিয়েছ। আমি খুব পাপী গো আল্লাহ, আমি খুব নিঃস্ব। অন্তত এবার এই অসহায়ের প্রতি একটু সদয় হও। আমার পেটের ধন আমার বুকে এনে দাও। এই পোড়া মনটা একটু আশার আলো জ্বেলে দাও। বেঁচে থাকার এই শেষ সুযোগটা কেড়ে নিও না। দুহাত তুলে আল্লাহর কাছে অজরে কেঁদে কেঁদে সাহায্য চাইল। আরও কিছু টাইম প্রার্থনায় কাটালো। বারবার বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়া, এটা হয়তো বাবা মায়ের চোখের জলের প্রতিদান। সন্তান হারানোর কষ্ট আজ তিলে তিলে বুঝতে পারতেছে। আগে যদি এই যন্ত্রণা সামান্য পরিমাণ অনুভব করতে পারত, কখনোই বাবা মায়ের চোখের জলের কারণ হতো না। সকালের সূর্যটা উগে দিচ্ছে। তিশা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আলোতে পরিপূর্ণ সূর্যটা চারদিকে আলো ছড়িয়ে পড়েছে। শুধু জীবনের আলোটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আশাগুলো নিরাশাময় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোধ হয় জীবনটা গতি হারিয়ে ফেলতেছে। কি ছিলাম, কি হলাম, আর কি হব? চারিদিকে আলোতে জলমল করতেছে। এতক্ষণে শান্ত নগরীটা ব্যস্ত হয়ে উঠেছে। ধীর পায়ে কিচেনে ঢুকে নিজেও ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের পর থেকে সায়ন এমন কোনো দিন ছিল না শান্তিতে রান্না করে দিত। বউ, এই বউ, সকাল সকাল আবার জ্বালানো শুরু করে দিয়েছো? রেগে যাচ্ছ কেন? নাকের ডগায় চুমো দিয়ে। ছি ছি, ঘেমে একাকার হয়ে গেছি। আর উনি চুমো খাচ্ছে। ভালো লাগে তোর ঘামে ভেজা মুখটা, ঠোঁটের ছোঁয়ায় মুখে দেওয়ার লোভটা সামলাতে পারে না। সকাল সকাল ন্যাকামি একদম ডিস্টার্ব করবে না। ওহো, নো ন্যাকামি, শুধু হেল্প করছি। হেল্প না ছাই, আমার কাজের 12টা বাজাচ্ছে। এই একদম বকবক করবে না। তাড়াতাড়ি রান্না করে অফিসে দেরি হয়ে যাবে। তাহলে ছাড়ো। এভাবেই ধুর ছাই, যত মুসিবত। এভাবেই প্রতিটা সকালের রান্নায় সায়ন হেল্পের নামে জ্বালিয়ে মারত। সায়ন পিছন থেকে জড়িয়ে ধরে রাখত। কখনো বা চুলগুলো ছেড়ে মুখ গজে দিত। তিশা মুখে মুখে যত রাগ দেখাতো, কিন্তু অন্তরে ভিন্ন অনুভূতি বয়ে যেত। আর কখনো হয়তো ওই মুহূর্তগুলো ফিরে আসবে না। পিছু তাকালেই শুধু অতীত হাতড়ে বের হয়। রান্না প্রায় শেষ। এখন ওনাদেরকে ডাকা উচিত। বাট মেয়েটার নামটাই তো জানা হলো না। আনমোনা ভাবতে ভাবতে হঠাৎ রান্নাঘরে কিছু ভাঙার শব্দে পিছু ফিরে তাকালো তিশা। কাচের বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মেয়েটা সেই কাচের টুকরো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আরে, করছো কি? হাতে বিঁধে যাবি তো। সরো তো দেখি, আমি পরিষ্কার করে দিচ্ছি। সরি, আসলে আমি খেয়াল করিনি। সরি কেন? তোমার সংসার তুমি ভাঙবে, তুমিই তো গড়বে। হঠাৎ করে কেউ তো আর পাক্কা ঘরের হয়ে আসে না। আমাকে শিখিয়ে দেন, বাকি খাবারগুলো আমি তৈরি করে দেই। তুমি এ বাসায় নতুন, অন্তত কয়েকটা দিন বিশ্রাম করো, তারপর না হয় এসব কাজবাজ করো। তোমার বর উঠেছে? তোমার বরটা শব্দটা শুনে মেয়েটা অদ্ভুতভাবে তাকালো। তিশা খানিকটা হাসলো ওর এভাবে চেয়ে থাকতে দেখে। কি হলো, যাও, ওনাকে উঠিয়ে নিয়ে এসো। ও, ভালো কথা। তোমার নামটাই তো জানা হলো না। হ্যাঁ না, তোমার নামের মতোই তুমি খুব মিষ্টি। আপু, কি কিছু বলবে? ভয় পেও না। আগলে যখন রাখতে পারিনি, তখন আর কেড়ে নেব না। তোমার সংসার তুমি বুঝে নাও, তবে কাজের লোক হিসেবে থাকতে দিও। বোঝাই তো পালিয়ে এসেছি, সো আর কোনো আশ্রয় নেই। তবুও যদি তোমাদের বিশেষ অসুবিধা হয়, তখন না হয় ঠিকানা খুঁজে নিব। আল্লাহর দুনিয়াতে আর না হোক 3.5 হাত জায়গা তো পাবো। হেনা যতই তিশাকে দেখতেছে ততই যেন অবাকের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। একটা মানুষ কতটা কঠিন হলে এভাবে স্বাভাবিক থাকতে পারে। স্বামী এমন একটা মূল্যবান ধন, মেয়েরা সব ভাগ দিতে রাজি, শুধু স্বামী ছাড়া। আর সেখানে তিশা যেন অনুভূতিহীন মানবী। এই 1 মাসে অনেকটা খাতির জমিয়ে ফেলেছে হেনার সাথে। যদিও সেদিনের পর থেকে কখনো সায়নের মুখটা দর্শন করেনি। সর্বদা সতর্ক থাকে যাতে মৃত্যুর আগে কখনোই এই মানুষটার মুখটা সামনে না পড়ে। বড্ড ঘৃণা হয় কতটা নিস মেন্টালিটি হলে এমন জঘন্য কাজ করতে পারে। আরে, তোমায় ভালোবেসেই তো সব ছেড়েছি, আর দিনের শেষে তুমি আমাকে ছেড়ে দিলে? খুব বেশি বেইমান তুই। সায়ন বাসায় এসে প্রায় আর চোখে তিশাকে খুঁজে বেড়ায়। মাঝে মাঝে ওর মুখটা দেখতে ইচ্ছে করে, কিন্তু বাসায় থাকলে তো তিশা রুম থেকেই বেরোয় না। আর খাওয়া দাওয়া তো দূরের কথা, আর যদি কখনো মুখোমুখি হয়েও যায়, তখন 12 হাত কাপড়ের 13 হাত ঘোমটা টেনে দেয়। এভাবে একটা মানুষ বন্দি থাকলে তো আর স্বাভাবিকতা হারিয়ে ফিরবে। তাই সময় পেলেই খুব কম টাইমে বাসায় থাকে সায়ন। তবে মনে মনে শান্তিও পায়। সতীনের সংসারে নাকি ঝামেলা বেঁধেই থাকে, কিন্তু সেখানে হেনা ন্যূনতম অভিযোগ তোলে না।
তুলবেই বা কেমনে? সেই সুযোগটাই তো পায় না। বিয়ের দিন ভেবে নিয়েছে তিশাকে একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করে দেবে, বাট এখন বোধহয় তার কোনো প্রয়োজন নেই। খাবারের সময় ইদানিং আর চোখে তিশাকে খোঁজে সায়ন, এটা হ্যানার চোখে এড়ায়নি। যদিও মনের ভিতর একটু অশান্তি হয়, তবুও কিছু বলে না। তবে হঠাৎ একদিন বলেই ফেলল, আপু, আপনি তো আমাদের সাথে বসেই খেতে পারেন, কষ্ট হবে না তোমার? তোমার স্বামীর পাশে তোমার সতীন বসে খাবার খাইলে। হেনা মাথা নিচু করে চলে গেল। আসলে তো হ্যাঁ, শুধু কষ্ট না, বড্ড বেশি, তার চেয়েও বেশি কষ্ট হবে। আমি মেনে নিতে পারবো না সায়নের পাশে কাউকে। হেনার এভাবে চলে যাওয়ায় উত্তরটা ভালোভাবে পেয়ে গেছি তিশা। হায় রে মেয়ে, তুই সামান্য এইটুকু মেনে নিতে পারবি না, আর সেখানে দিব্যি সুখে শান্তিতে আমার স্বামীকে নিয়ে কিভাবে আমার গড়া রাজ্যে রাজত্ব করতেছিস? সময় তার আপন গতিতে পার হয়ে যাচ্ছে। তিশা প্রেগনেন্ট 7 মাস, খুব দুর্বল হয়ে পড়তেছে। রাতে তো একদম ঘুমাতেই পারে না। রুম থেকে বারান্দা, আবার বারান্দা থেকে রুমে পায়চারি করতে রাত পার করে দেয়। এই কি হলো তিশু পাখি? কি হয়নি বলো? আমাকে অশান্তিতে রেখে নিজে ঘুমাচ্ছ কেন? আমি আর অশান্তি, তাও তোমাকে? তুমি না তো কে? হ্যাঁ, আমি প্রেগনেন্টের জন্য দায়ী কে? হ্যাঁ, খাটাস লোক একটা। আরে তিশু পাখিটা রাখতেছে কেন? একদম স্পর্শ করবি না আমায়। তোমার বাবুরা আমাকে ঘুমাতে দেয় না কেন? হ্যাঁ, এলোপাথারি মায়েরার সাথে বকা আছি, আমি ঘুমাবো? আমার বুঝি ঘুম পায় না? কি ওদের এত বড় সাহস আমার টিসুমণিকে জ্বালায়? এদিকে এসো, বকে দিচ্ছি। টিসু পাখি, হুম, বাবুরা বড় হচ্ছে তো, তাই তোমাকে জানান দিচ্ছে। মাম্মাম, আমরা আসতেছি, আর একটু সহ্য করো পাখিটা, আর কয়টা দিনই তো। তাহলে তোমাকে জ্ঞান জ্বালায় না? বাবারা তো আর মাম্মামকে বেশি ভালোবাসে, তাই মাম্মামকে জ্বালায়। এখন আমার টিসু পাখিটা ঘুমাবে। ওহু, কোলে নাও এখন, সকালে অফিস আসি তো। গোল্লায় যাক তোমার অফিস, তাড়াতাড়ি কোলে নাও। বাধ্য হয়ে কোলে তুলে নিল হয়তো, হরতাল শুরু করবে। আমি না ঘুমানো পর্যন্ত আমাকে কোলে নিয়ে হাঁটবে, বুঝেছ? এ এ না, হ্যাঁ, তোমার বাবুরা যতক্ষণ আমাকে জ্বালাবে ততক্ষণ তোমাকে আমি জ্বালাবো। ফিক করে হেসে উঠল তিশা। তিশার হাসির শব্দেই শাশুড়ি জেগে উঠেছে। কে রে মা, কি হইল? হাসতেছিস কেন? শাশুড়ির কথায় হুঁশ ফিরে পেল তিশা। সে তার অতীত হাতড়ে বেড়াচ্ছিল এতক্ষণ। ইস, কতটা যত্নে করা ভালোবাসা আজ তার সবই অতীত। সায়ন যদি পাশে থাকতো তাহলে আজও এভাবে জ্বালাতো। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতেছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হচ্ছে। কোন পাপের বিনিময়ে এমন সন্তানের মা হলো কে জানে। হঠাৎ বিয়ে করে নিয়ে আসার জন্য মানতে পারেনি মেয়েটাকে, কিন্তু তবুও কখনো ছেড়ে দিতে বলেনি। এমন ছেলের মা পরিচয় দিতেও বিবেকে বাধা দেয়। তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শাশুড়ি, আর তিশার দোচক দিয়ে অশ্রু ঝরতেছে। কতদিন কারো ভালোবাসার স্পর্শ পায়নি, আটকাতে পারলি না রে মা। যে যেতে চায় তাকে আটকে কয়দিন রাখা যায়? বুঝি না বাপু, তোরা এই যুগের হয়ে এমন কাজ কেমনে করলি? একটা বাচ্চা তো অ্যাডপ্ট নিতে পারতি। বলছিলাম মা, তবে অক্ষমতা তো আমার, তার তো আর না। কষ্ট হয় না এখানে থাকতে? বড্ড কষ্ট হয় মা, যাবি আমার সাথে? তিশার চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। যাবে না মানে? একটা আশ্রয়ের অভাবেই তো এখানে পড়ে থাকা। সকাল থেকে তিশা যাবতীয় যা যা প্রয়োজন আর কি সব গুছিয়ে নিচ্ছে। বিকেলে রওনা দেবে শাশুড়ির সাথে। শাশুড়ি নামাজ পড়তেছে, হেনা শাওয়ার নিচ্ছে, আর এদিকে অনাবরত কলিং বেল বেজেই চলেছে। তাই এক প্রকার বাধ্য হয়ে দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি সরে যেতে নিলে, কাপড়ের সাথে পা আটকে পড়ে যেতে নিলে কেউ একজন ধরে ফেলে। স্পর্শটা তিশার খুব ভালোভাবে চেনা। কিছুক্ষণের জন্য যেন জমে বরফ হয়ে গেল। তার সেই চিরচেনা দুটো হাত তাকে আঁকড়ে ধরেছে, যে হাত দুটোকে ভরসা করে সব সেরে এসেছিল। তবে আজ আর সেই স্মেলটা পাচ্ছি না, যে স্মেলটা পাগল করে দিত। দূর থেকে তার উপস্থিতি জানান দিত। এই স্মেলটার জন্য কত না পাগলামি করত। রিলেশন চলাকালীন যখন দেখা করত, সায়নকে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরে বুকে নাক গজি দিয়ে প্রাণ ভরে স্মেলটার নিঃশ্বাসের সাথে মিশিয়ে নিত শরীরের প্রতিটা শিরা উপশিরায়। আবার যাবার সময় সেম কাজটাই করত। একদিন তিশা ফ্রেন্ডের সাথে শপিংয়ে গেল। হঠাৎ তার নাকে তার পাগল করা স্মেলটা এসে লাগলো। সাথে সাথে সায়নকে ফোন দিল। টিসু পাখি, আমি বিজি আছি, পরে ফোন করছি। একদম ফাজলামি করবে না আমার সাথে। তুমি নিউ মার্কেটে আসো? তোমাকে কে বললো? হ্যাঁ, কেউ না। তোমার উপস্থিতি কেউ বলে দিতে হবে কেন? তোমার শরীরের স্মেলটা আমি এখানে পেয়েছি। হ্যাঁ, আমার বউটা সত্যি সত্যি পাগল হয়ে গেল গো এবার। এই স্মেলটা কি অন্য কারো থাকতে পারে না? না পারে না। আমার হৃদয়ের হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর উপশিরা, শিরার অনেক গহীনে যে অস্পর্শ অবিনশ্বর রুহ আছে, সেই রুহবিন্দুর সাথে মিশে আছে তোমার স্মেল। সেই অনুভূতিটা কি মিথ্যে হতে পারে? শপিং মলের আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিল সায়ান।
শুধু শুনতেছিল না, প্রাণ ভরে অনুভব করার চেষ্টা করতেছিল কতটা ভালোবাসলে এতটা সিরিয়াস হতে পারে। তিশা কথাগুলো শেষ করে সামনে তাকানোর সাথে সাথেই থমকে যায়। সায়ন দুহাত দুদিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তিশা চোখ বুজে এক দৌড়ে শায়নের বুকে জায়গা করে নিল। হ্যাঁ, তার অনুভবগুলো ঠুকলো না। এত ভালোবাসিস কেন পাগলি? যেদিন ব্যাখ্যা করতে পারবো সেদিন তুমি আমি ভালোবাসাময় রেকর্ড করব। দু চোখ ভিজে উঠল তিশার। সায়ন চোখের পানি মুছিয়ে দেওয়ার স্পর্শে হকচকে উঠল সে। চোখ মিলে তাকিয়ে সায়নের সাথে চোখাচোখি হয়ে গেল। চোখগুলো নামিয়ে ফেলল তিশা। এই দৃষ্টিতে ডুবে গিয়ে আজ খেসারত দিতে হচ্ছে। বড্ড ঘৃণা করে এই দৃষ্টিটাকে আজ দেখে চলতে পারো না? দেখতে দেখতে বড্ড ক্লান্ত এবার না হয় না দেখে বাকি জীবনটা পার করলাম। যদি পড়ে যেতে, বেশি কিছু হলে মরেই যেতাম, সেইটুকু তো বাকি আছে। খুব যত্নে নিজেকে ছাড়িয়ে নিয়ে সায়নের দৃষ্টির আড়ালে চলে গেল। সায়ন চেয়ে আছে ওর যাওয়ার পানে। কতদিন পর মুখটা দেখছে হিসেব নেই, আর হিসেব করার সময় বা কোথায়। বেশ ভালোই আছে নতুন সঙ্গীকে নিয়ে। তবে বুকের ভেতর হঠাৎ চিনচিনে ব্যথা করতে, এই কি সেই তিশা যার কাজলটা না চোখের চালে আটকে গিয়েছিলাম? আজ তার চোখে কাজল নেই, কিন্তু চোখের নিচে কষ্টের কালো ছাপ পড়ে আছে। ভালোবাসা দিয়ে গড়া ভালোবাসাময় পৃথিবীটা আজ ছেড়ে যাবে। তিশা ফ্ল্যাটের প্রতিটা কানায় কানায় হাত ছুঁয়ে দিচ্ছে। আর কখনো ফেরা হবে না তার নিজের হাতে গড়া স্বপ্নের স্বর্গে। স্বর্গটা আজ অন্য কারো দখলে। কি দরকার আর মিছিমিছি মায়া বাড়িয়ে যখন লাভ নেই, তখন না হয় মায়া কাটিয়ে নিবে। হ্যাঁ না, আসবো। জি আপু, আসেন। নাও ভাই, তোমার সব কিছু বুঝে নাও। সংসারের একগোছা চাবি হাতে দিয়ে থাক না আপনার কাছে। এত মূল্যবান জিনিস বহিবার শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই। আর তাছাড়া আমি চলে যাচ্ছি, তাই তোমার জিনিস তোমাকে বুঝিয়ে দিয়ে যায়। চলে যাচ্ছেন মানে? হ্যাঁ, মা বলেছে ওনার সাথে আমি থাকতে পারবো, তাই শুধু শুধু তোমাদের সংসারের ঝামেলা নাই করলাম। আর তাছাড়া তোমাদের প্রাইভেসির প্রয়োজন আছে। যদিও এতটি দিন তোমাদের সাথে ছিলাম, কি করব বলো? উদ্দেশ্যহীন পথে তো আর পা বাড়ানো যাবে না। আর এখন যেহেতু একটা ঠিকানার সন্ধান পেয়েছি, সো এই সংসার ছাড়া উচিত। সায়নের দেওয়া সকল গহনা তিশার হাতে তুলে দিল। যদি এগুলো আমি ব্যবহার করেছি, কিন্তু এগুলো তোমার বরেই কিনে দেওয়া। তুমি না হয় ভেঙে নতুন করে গড়ে নিও। বর তো আপনারও, এগুলো আপনার কাছে রাখা উচিত। আর আপনার গহনা আমি কেন নেব? উচিত অনুচিত বোঝার মতো পরিস্থিতিতে নেই আমি। সবচেয়ে দামি জিনিসটাই তো নিয়ে নিলে, আর দেওয়া ঠুনকো স্মৃতির বোঝা আমার কাছে নাই রাখলাম। আপনি ওনার কাছে দিয়ে যাইন। তার মুখ দর্শন করার ইচ্ছে আমার নেই বোন। আর শোনো, তোমার প্রতি মায়া জন্মাই গেছে। অন্তত সপ্তাহে একদিন আমি ফোন দিয়ে জ্বালাবো। বিরক্ত হলেও একটু কথা বলো। ভালো থেকো, সংসারটা সাবধানে রেখো। তোমার কাছ থেকে যেন কেউ কেড়ে না নেয়। তিশা রুম থেকে বের হয়ে আসলো। হেনা ওর যাওয়ার পানে চেয়ে আছে। শেষ উক্তিটা কি আমাকে অভিশাপ হিসেবে দিয়ে গেল? সায়ন বিকেল 4টা বাজে গাড়ি নিয়ে বাসার সামনে আসলো। মায়ের জন্য অপেক্ষা করতেছে। খুব কষ্টে বাসার বাহিরে পা রাখলো তিশা। এই মুহূর্তে যদি তার রুহটা বের হয়ে যেত, তাহলে বোধহয় এতটা কষ্ট হতো না। বারবার পাটা থমকে যাচ্ছে, সেরে যাচ্ছে সে তার আপন ঠিকানা। ইস, মনে হচ্ছে ঘুমের ঘোরে স্বপ্ন দেখতেছে। এই বুঝি স্বপ্নটা ভেঙে যাবে। আর তখন তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। সায়ন তিশাকে বুকের মাঝে টেনে নিয়ে আদর করে দিবে। এই পাগলি, কি হলো? তুমি জানো না বড্ড কষ্ট হয় তোমার চোখের জল দেখলে? এই দেখো, কতটা কাছে আছি তবু কেন ভয় পাচ্ছ? টিসু পাখি কেঁদো না, সারা জীবন পাশে থাকবো। কিন্তু না, সে ঘুমের ঘোরে নেই। সে এখন কঠিন বাস্তবতার মাঝে আছে। এক বুক আশা, সারা জীবন একসাথে থাকার শপথ নিয়ে সায়নের দুহাত আঁকড়ে ধরে পা রেখেছিল। ভেঙে গেছে শপথ আজ। হয়ে গেল জীবনটা গতিহারা। নীরের ঠিকানা তার জন্য না। শিমুল তোলার মতো উঠতেছে জীবনটা আদৌ তার বিরতি আছে কিনা। গেটের সামনে আসার সাথে সাথে সায়নের চোখগুলো ছানা বড়া। তিশার পেট স্বাভাবিকের চেয়ে অনেকটা বড়। তাহলে কি তিশা প্রেগনেন্ট? আরও চলে যাচ্ছে কেন? এখানে ওর সমস্যা হচ্ছে কোথায়? গাড়িতে উঠে তিশা ওর শাশুড়ির পাশে বসলো। সায়ন মুখোমুখি ভিন্ন সিটে। তিশা একবারও ওর দিকে তাকালো না, একদম স্বাভাবিক হয়ে বসে আছে। সায়ন কেন যেন ফ্যালফ্যাল হয়ে তিশার দিকে তাকিয়ে আছে। ওদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে সায়ন বাসার দিকে পা বাড়ালো। বুকটা একটু একটু শূন্য লাগতেছে, কিন্তু কেন লাগতেছে তা জানা নেই। তার তো সবই আছে। শ্বশুর শাশুড়ির সাথে দিনগুলো ভালোই যাচ্ছে তিশার। নিজের মেয়ের মতো খেয়াল রাখতেছে তারা। এর মাঝে একবার ফোন দিয়ে হেনার সাথে কথা বলেছে। তারপর নিজে থেকেই যোগাযোগ অফ করে দিয়েছে। হেনার সায়নের সংসারও খুব সুখেই কাটতেছে। হেনা প্রেগনেন্ট, নিয়মিত চেক আপ করছে, সবকিছু স্বাভাবিক আছে। তিশাকে এক প্রকার ভুলেই গেছে সায়ন। তিশা নামের কেউ একজন ছিল, কখনো এমনটা তার ধারণায় আসে না। বেশ আছে তার বউ আর অনাগত সন্তান নিয়ে। আর কয়েকটা দিন তিশার কোল চলে আসবে তার বেঁচে থাকার শেষ আশা। মাঝে মাঝে খুব ভয় হয়, এতটা পথে সে আল্লাহ যদি কেড়ে নিয়ে যায়, কি নিয়ে বাঁচবে?
বাঁচার জন্য তো প্রেরণা প্রয়োজন, আর তার অনাগত সন্তানই তার সেই প্রেরণা। খুব জ্বালায় বাবুটা। ইস, কবে যে বুকে পাবে, ছোট্ট দুটো কোমল হাতে ছুঁয়ে দিবে। বুক ভরা আশা নিয়ে বেঁচে আছে তিশা। শরীরটা বেশি ভালো যাচ্ছে না, মা বাবাকে খুব মিস করতেছে। আজ অনেকদিন পর মায়ের নম্বরটায় ডায়াল করলো। হ্যালো মা, কে তুমি? ভুল নম্বরে কল করেছো, আমার কোনো সন্তান নেই, সেজন্য বুঝি আমাকে বারবার সন্তানহারা করে দিচ্ছ? ফোনটা কাটতে গিয়েও থেমে গেল তিশার মা। ফোনটা কানে চেপে রেখেছে। শেষবারের মতো কিছু একটা চাইবো। জলদি বল, আমি বিজি আছি। আমার উপর থেকে অভিশাপটা তুলে নাও। অভিশাপ? তোমাকে যেমন সন্তানহারা করে দিয়েছি, তেমনি আমাকেও ওপরওয়ালা একবার না বারবার সন্তানহারা করে দিচ্ছে। এই অনাগত সন্তান ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ কেড়ে নিও না তোমার অভিশাপ দ্বারা আমার বাচ্চাটাকে। আমার যে আর বেঁচে থাকার অবলম্বনই থাকবে না। কাঁদতে কাঁদতে ফোন কেটে দিল তিশা। মেয়ের কণ্ঠটা তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। তার মন বলছে তার কলিজার টুকরোটা ভালো নেই। দুনিয়াতে একমাত্র মা হচ্ছে অলৌকিক শক্তি, যে চোখের চাওয়াই সন্তানের মুখের ভাষা বুঝে নেয়। মেয়ের কান্নাজড়িত কণ্ঠ তাকে বড্ড জ্বালা দিচ্ছে। হয়তো অত্যাধিক কষ্ট পেয়েছে, কিন্তু তিশা অশান্তিতে থাক এমনটা ভুলেও ধারণায় আসেনি। খোঁজনি মেয়ের অসহ্যকর অবস্থা শুনে বুকটা ফেটে যাচ্ছে তার। তার মেয়ের এখন তাকে প্রয়োজন, হ্যাঁ, বড্ড বেশি প্রয়োজন। অনেক অভিমান করেছে আর না, তার বুকে নিয়ে রাখবে তার মেয়েকে। বাবাকে বলার পর সে মুখটা ফিরে রাখতে পারেনি। বেরিয়ে পড়েন মেয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মেয়েকে দেখে চোখ দিয়ে অঝরে জল পড়তেছে, আর অপ্রস্তুতভাবে বাবা মাকে দেখে নিজেকে সামলাতে পারেনি তিশা। বাবা মাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতেছে। আজ যেন সকল কষ্ট মানবহিমান চোখের জলের সাথে ধুয়ে মুছে যাচ্ছে। তিশাকে নিয়ে যাবে তারা। শ্বশুর শাশুড়ি বাধা দিতে যেও পারল না। এই কয়েকদিনে মেয়েটা বড্ড মায়ায় জন্মে ফেলেছে। মিথ্যে সুখের সন্ধানে একদিন যে বাড়ি ছেড়ে এসেছে, আজ আবার সেই বাড়িতেই পা রাখতেছে একটু সুখের আশায়। বাবার বাড়িতে দিনগুলো ভালোই কাটতেছে। হয়তো মনের সুখটা নেই, তবুও ভালো আছে। প্রেগনেন্টের পর থেকে হেনা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। সায়ন বাসায় আসার সাথে সাথেই আদরে গলায় কোথাও ঘুরতে যাওয়ার আবদার করে বসলো। বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়ল তারা। অন্যদিকে তিশার লেবার পেইন উঠছে। তাকে নিয়ে বাবা মা হাসপাতালে চলে গেছে। খুব কষ্ট হচ্ছে, সেই হাতটাকে খুব বেশি প্রয়োজন। হেনা যখন বাইকে বসে সায়নকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আসে, সেই মুহূর্তে তিশার লেবার পেইনে যন্ত্রণায় হাসপাতালের বেডটাকে খামছে ধরল। দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে মাতৃত্বের ব্যথা। আর সায়ন তার বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুনিয়া। হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে আর আল্লাহ ডাকতেছে তিশা। আর হেনা আগামীর স্বপ্ন বুনতেছে আর সুখের স্বর্গে ভাসতেছে। আল্লাহ তিশার ডাকে সাড়া দিল এবার। এই মুহূর্তে তার রহমতের দরজা সম্পূর্ণ খুলে দিয়েছে। ব্যথা যখন চরম মাত্রায়, ঠিক সেই মুহূর্তেই ডেলিভারি হলো। লেবার পেইন সহ্য করতে না পেরে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল এবং জ্ঞান হারালো। তিশার আল্লাহ বলে চিৎকারের শব্দ শুধু হাসপাতালের ভিতরে সীমাবদ্ধ ছিল না, আকাশে বাতাসও কেঁপে উঠছিল। ঠিক সেই কম্পনে মুহূর্তে ট্রাকের সাথে সংঘর্ষ লেগে সায়নের বাইকটা ছিন্নভিন্ন হয়ে মাটির সাথে মিশে যায়। সিটকে পড়ে গাড়ি থেকে ওরা মারাত্মক দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সায়নের ফোনের নম্বরে শেষ কল ছিল ওর ফ্রেন্ডের। তাকে ফোন দিয়ে জানানো হয়। উনি যত দ্রুত সম্ভব হাসপাতালে ছুটে আসে। সায়নের জ্ঞান ফিরলেও হেনার অবস্থা খুবই খারাপ। হেনার ফ্যামিলিকে ফোন দিয়ে জানানো হয়েছে, মিস্টার সায়ন, আপনার স্ত্রীকে দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে। হেনা, ঠিক আছে ডক্টর, আমার সন্তান, প্লিজ শান্ত হন। বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, আর সাথে মায়ের অবস্থা শোচনীয়। এই মুহূর্তে অপারেশন ছাড়া ওনাকে বাঁচানো সম্ভব না। এমন একটা পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সায়ন। এই তো দুপুরেও বেবিটাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে। পেটে কান রেখে কথা বলেছে। ওরেও কথা দিয়েছে অনেকগুলো খেলনা নিয়ে আসবে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ডাক্তার কোনো উত্তর না পেয়ে মুখের পানি চেয়ে আছে। ঠিক সেই মুহূর্তে হেনার আত্মস্বজনরা হাসপাতালে এসে পৌঁছালো। সায়ন, তুমি ঠিক আছো বাবা? আমার হেনা কোথায়? আমার মেয়ের কি অবস্থা? আপনার মেয়ের দ্রুত অপারেশন প্রয়োজন, নয়তো যত টাইম যাবে ওনার জীবন রিস্কের মুখে পড়ে যাবে। আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন। আমার মেয়েটাকে সুস্থ করে দিন। সবাই যে যার সন্তান নিয়ে ব্যস্ত। সন্তান মিসক্যারেজ হয়ে গেছে শুনে সায়ন থমকে গেছে। হেনার বাবা মা তার সন্তানের সুস্থতার জন্য ব্যস্ত। তিশার বাবা মা তারা তাদের মেয়ের সুস্থতার জন্য দোয়া করতেছে। আর তিশা সে সন্তানের মুখ দেখার আশায় লেবার পেইনের মতো নারী ছেড়ে যাওয়ার ব্যথা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। ডক্টর ওটি থেকে বের হয়ে আসলো। ডক্টর, আমার মেয়ে। জি, আল্লাহকে ডাকুন। এখনো কিছু বলতে পারতেছি না। ওনার জ্বরেতে প্রচণ্ড পরিমাণে আঘাত লাগছে। 98%ই থেতলে গেছে। ওটা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। নয়তো ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে। দ্রুত ডিসিশন জানান, হাতে সময় খুব কম।
সায়ন তো শকড। বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। এখন যদি জরায়ু কেটে ফেলা হয় তাহলে আর সন্তান হওয়া সম্ভব নয়। ডাক্তার, আর কোনো উপায়? দেখুন, আমি আপনার অবস্থা বুঝতে পারতেছি, তবে আমরা নিরুপায়। হাত মুষ্টি করে চুপ করে আছে সায়ন। ডাক্তার, যেভাবে সম্ভব আমার মেয়েকে বাঁচান, যেটা ভালো হবে তাই করেন। ডাক্তার একবার সায়নের দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। হেনার জরায়ু কেটে ফেলা হলো। আর অন্যদিকে তিশার জ্ঞান ফিরল। চোখ মেলে সামনে তাকালো। ওর মা ইশারায় পাশে তাকাতে বলল। পাশে ফিরে তাকাতেই মুহূর্তেই 9 মাস 12 দিনের কষ্ট ভুলে গেল। মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তার পাশে তার রাজপুত্র আর রাজকন্যা শুয়ে আছে। ছোট ছোট পিটপিট করে চোখগুলো চেয়ে আছে। হ্যাঁ, তিশা টুইন বেবি প্রসব করেছে। আজ যেন তার সুখের কমতি নেই। বাচ্চাদের দিকে ফিরে ওপর হয়ে কোমল হাতগুলো দিয়ে নিজের মুখে ছুঁয়ে দিচ্ছে। এখন বিশ্বাস হচ্ছে না সে মা হয়েছে, তাও 2টা চাঁদমুখ। 2 সন্তানকে চুমুতে ভরিয়ে দিচ্ছে। 2 চোখ দিয়ে সুখে অশ্রু ঝরতেছে। ছেলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে এতক্ষণ তিশার পাশে ছিল ওর শ্বশুর শাশুড়ি। এখন যেহেতু তিশা সুস্থ, তাই তাদেরকে উঠতে হবে। একবার ভাবলো সায়নের অ্যাক্সিডেন্টের খবরটা জানাবে, পরক্ষণতরে ভাবলো পাল্টে নিল। কি দরকার ওর আনন্দের মুহূর্তে বিষাদের ছায়া ফেলানো? মেয়েটা হাসতেছে, হাসুক না, এভাবে বাকি জীবন। 2 নাতি নাতিকে আদর করে কিছুক্ষণ তারপর বিদায় নিয়ে চলে গেল। হেনার অপারেশন কমপ্লিট। কিছুক্ষণ আগে বেডে দেওয়া হয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এখনও জ্ঞান ফিরে নাই। বাবা মাকে দেখে সায়ন জড়িয়ে ধরল। বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, ঠিক আছি মা। মা গো, আমাদের বেবিটা নেই। হেনার কখনো মা হতে পারবে না। তিশার টুইন বেবি হয়েছে। মাকে ছেড়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা, হ্যাঁ রে, তুই যখন অ্যাক্সিডেন্টের কথা জানালি ঠিক তখন আমরা হাসপাতালেই ছিলাম। ওই 2 হাত দিয়ে শুয়ে এসেছি, আদর করে এসেছি। একদম 2টা চাঁদমো। তিশার যেহেতু নর্মাল ডেলিভারি ছিল, তাই হাসপাতালে বেশিক্ষণ রাখার প্রয়োজন ছিল না। আর তাছাড়া মা সন্তানরা 3জনই সুস্থ, তাই ওদেরকে বাসায় নিয়ে আসা হলো। তিশার বাবুদেরকে দেখার জন্য সব আত্মীয় স্বজনরাই আসে। আজকে বাবুদের নাম রাখা হবে। তিশার সব কাজিনরা বসে নাম সিলেক্ট করতেছে। কারো নাম কারো পছন্দ হচ্ছে না। ওদের পাগলামি দেখে তিশা হাসতেছে। আচ্ছা, আমরা নাম নিয়ে এভাবে ঝগড়া না করে আগে আপুর কাছে জিজ্ঞেস করে নিই। ওকে, তাও ঠিক। তিশা বাবুদের খাওয়াচ্ছে। ওরা সবাই রুমে গিয়ে ঘিরে বসলো। আপু, তোমার আর দুলাভাইয়ের কোনো পছন্দের নাম রাখা আছে? তিশা চমকে উঠল। আহ, এ কি হলো তিশু পাখি? তোমার ছেলে লাথি মেরেছে আমাকে। অ্যাঁ? আরে কোথায় লাথি মেরেছে? দেখি আদর করে দিচ্ছি। এই একদম না, তুমি একটা খারাপ লোক, শুধু জ্বালানোর ধান্দায় থাকো। তোমার ছেলেটাও একদম তোমার মতো। এই 1 মিনিট, ছেলে মানে? আমার একটা ছোট টিস্যু পাখি চাই। ওহো না, আমার একটা জুনিয়র সায়ন চাই। বলছি না মেয়ে বাবু, না ছেলে বাবু। এই কুত্তা, একদম উল্টা বলবি না। বাবাই আসবে, বাবাই। ওহো, মাম্মা আসবে, মাম্মাম। তিশা রাগ করে মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে আসে। সায়ন তিশাকে জড়িয়ে ধরল। টিস্যু পাখিটা রাগ করেছে? রাগ করে না টিস্যু পাখিটা আমার। দেখো, আমাদের একটা বাবাই আর একটা মাম্মাম আসবে, সত্যি। গো। এই, আমাদের বাবুদের নাম কি গো? তিশান আর তিশিন। ওহো, স্বর্গ আর শব্দ। আচ্ছা তাইলে মাম্মামের নাম হবে তিশিন মাহবুবা স্বর্গ, আর বাবার নাম তিশান মাহবুব শব্দ। ইস, তুমি কত ভালো। আমি তো এতক্ষণ নাম নিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেলতাম। তুমি ভালো তো, তাই আমিও ভালো। হি হি হি, পাগলি শোনা। এই, আপু কই হারাই গেলা? ওদের ডাকে চমকে ওঠে তিশা। হ্যাঁ, কে যেন বলছিলি তোরা? বাবুর নাম তিশিন মাহবুবা স্বর্গ আর তিশান মাহবুব শব্দ। ওয়াও, বাবুদের মতোই কিউট নামগুলো। হ্যানা কিছুটা সুস্থ এখন। 7 দিন হলো হাসপাতালে। আজকে রিলিজ করে দিবে। ওর বাবা মা নিয়ে যেতে এসেছে। কিন্তু হ্যানা জানি সায়নকে একা রেখে। বাসায় যাওয়ার পর থেকে নিশ্চুপ দুজনেই। সায়ন সিগারেট খাচ্ছে আর দাঁড়িয়ে আছে বারান্দায়। অনেক বছর পর আবারও সিগারেট মুখে দিল। হতাশ হয়ে গেছে। খুব বেশি অন্যায় করে ফেলেছে তিশার সাথে। তিশা হয়তো কখনো ক্ষমা করবে না, কিন্তু একবার ইচ্ছে করতেছে বাচ্চাগুলো দেখার। ইস, না জানি কত মিষ্টি হয়েছে। কেন পারলাম না ধৈর্য ধরতে? আর আজ যখন হেনার চিরদিনের মতো মা হওয়ার ক্ষমতা চলে গেছে, এখন কিভাবে থাকবো? হেনা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গিয়ে হাত রাখলো পিঠে। সায়ন চমকে উঠল। পিছে ফিরে হেনাকে দেখল। তুমি উঠতে গেলে কেন? আমাকে ডাকলেই তো পারতা। থাক, আমি ঠিক আছি। সায়ন হেনাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। কেন এমন হলো কেন? আল্লাহ দিয়েও কেড়ে নেয়, হেনাও কাঁদতেছে। জানো, যেদিন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনই তিশা টুইন বেবি প্রসব করেছে। হেনা কিছুক্ষণের জন্য থমকে গেল। পরক্ষণতেই মুখে হাসি ফুটল। যার সংসার আল্লাহ তাকে দিয়ে পূর্ণতা দিল, তুমি গিয়ে আপুকে নিয়ে আসো? মানে, তা কি করে সম্ভব? এই মুহূর্তে ওর সামনে যাওয়া পসিবল না। ওকে আমি সুস্থ হই, তারপর আমি যাব। আমার বিশ্বাস আমাকে ফিরাবে না।
তিশার এই কয়দিনে ওর কষ্টদায়ক অতীতটা ভুলেই গেছে। সে বাঁচতে চায় তার সোনামণিদের নিয়ে আরো 1000 বছর। এই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে এই জীবনটা। তার অতীতের কোনো ছায়া যেন এই নিষ্পাপদের উপর না পড়ে। বাবা মাকে বলে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারাও চায় তার মেয়ের একটা পরিচয় হোক, আর সেই পরিচয়ে সোনামণি দুটো পরিচিত হোক। তিশার যখন বিয়ে হয় তখন সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী। বিয়ের পর আর পড়া হয়ে ওঠেনি, আর নিজেই তেমন আগ্রহ দেখায়নি। এত বেশি ভালোবাসার ভরপুর ছিল যে লেখাপড়া তার নিচে চাপা পড়ে গেছে। তবে এখন খুব বেশি আফসোস হচ্ছে, লেখাপড়াটা চালিয়ে গেলে এতদিনে কমপ্লিট হয়ে যেত। জেনারেল লাইনে পড়ার ইচ্ছা নেই। সামনে নার্সিংয়ের ভর্তির ডেট পড়েছে। যদি সরকারিভাবে চান্স হয়ে যায় তাহলে আর জেনারেল লাইনে পড়বে না। কোর্সিংয়ের ভর্তির টাইম যেহেতু শেষ, সো বাসায় বসে লেখাপড়া শুরু করে দিয়েছে। রাত দিন এক করে লেখাপড়ায় মন দিয়েছে। যদি আল্লাহ সহায় হয়, এই 1 মাস 12 দিনেই অনেকটা স্বাভাবিক হয়ে গেছে হেনা আর সায়ন। জোর করে কোনো কিছু অর্জন করার মতো বৃথা চেষ্টা আর নেই। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যকারীর সাথেই আছেন। ধৈর্যের পরীক্ষায় আমি বিফল হয়েছি, তাই আল্লাহ এত বড় শাস্তি দিল। অথচ পরিস্থিতি স্বাভাবিক, শান্ত হয়ে আসছে। কিন্তু মনের ভিতরে যে অশান্তির আগুন চলতেছে তা নিভাবে কি করে। অনেক বড় অন্যায় করে ফেলেছি তিশার সাথে, যার শাস্তি ইহকাল পরকাল দুকালে পেতে হবে। তিশা তার বাচ্চার লেখাপড়া নিয়ে এতটাই ব্যস্ত যে ভুলেও পিছু ফেরার অবকাশ পায় না। তিশা আদৌ কখনো সায়ন বা হেনা কাউকে অভিশাপ দেয়নি, কিন্তু তিশার বুকের ভেতর যে মেঘ সৃষ্টি করে দিয়েছে সায়ন, দিনের শেষে বৃষ্টির ন্যায় অভিশাপ রূপে ঝরে পড়ে চোখের জল। চোখের জলে চেয়ে বড় অভিশাপ দ্বিতীয় কিছু আর হয় না দুনিয়াতে। সেই অপরাধী যার দেওয়া কষ্টের কথা মনে করে জায়নামাজে মোনাজাতে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়েছে। বাচ্চাদের খাইয়ে মায়ের কাছে গিয়ে রুমে এসে বই নিয়ে বসল তিশা। কাল এক্সাম, আজকে আর কোনো রকম বিরতি নেওয়া যাবে না। ফজরের নামাজ পড়ে 8টার অ্যালার্ম দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। এখন একটু না ঘুমালে পরীক্ষার হলে ঘুমাতে হবে। সকালে অ্যালার্ম বাজার আগে বাচ্চাদের কান্নার শব্দে ঝটপট উঠে বসল তিশা। দৌড়ে মায়ের রুমে গেল। ওর আম্মু গরুর দুধ চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে। আরে কি করছো? ইস, আমার কলিজাগুলোকে কষ্ট দিছ কেন? কাল রাতে খাওয়াইছিস, এটুকু বাচ্চার গলা শুকিয়ে যাবে তো। তুমি আমাকে ডাকোনি কেন? তুই তো ঘুমাচ্ছিলি তাই। আর তাছাড়া না ঘুমালে এক্সামের টেবিলে ঘুমিয়ে পড়বি। সব কিছুর ঊর্ধ্বে আমার বাবুরা, অন্য সব গোল্লায় যাক। তিশার আম্মু মেয়ের এমন পাগলেমি দেখে হাসতেছে। তার সেই পিচি রাজকন্যাটাও আজকে কত বড় হয়ে গেছে। তার বাচ্চাটাও আজকে বাচ্চা সামলাছে। সবকিছু কতটা দ্রুত পার হয়ে যাচ্ছে। তিশা রেডি হয়ে 2 বাচ্চাকে বকে কিছুক্ষণ জড়িয়ে রাখল। চোখে মুখে আদর দিয়ে বাবার সাথে পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিসমিল্লা বলে প্রশ্নপত্র হাতে নিল তিশা। ধীরে ধীরে প্রশ্নের আনসার দিচ্ছে। অধিকাংশ প্রশ্নই তার জানা। নির্ধারিত সময়ের আগে সকল প্রশ্নের উত্তর করা শেষ। তবুও বারবার উত্তর স্মৃতি চোখ বুলিয়ে নিচ্ছে। ঘন্টা বাজার পর পরীক্ষার হল ত্যাগ করল। মনে মনে একটা আত্মবিশ্বাস জমে গেছে। তার মন বলতেছে সরকারিভাবে চান্স হয়ে যাবে। বাসায় গিয়ে খুশিতে জড়িয়ে ধরল মাকে। মেয়ের মুখ দেখেই বুঝে গেছেন খুব ভালো হয়েছে এক্সাম। সে ছোটবেলার মতো এক্সাম ভালো হলে বাসায় এসে জড়িয়ে ধরত। আর যদি কখনো সামান্য পরিমাণ খারাপ হতো, রুম লক করে কান্না করত। বাচ্চাদের নিয়ে দুষ্টমিতে লেগে গেছে। নিখুঁতভাবে বাচ্চাদের পর্যবেক্ষণ করতেছে। না, ভাবছিল সায়নের মতো হবে, বাট একদম ওর নিজের কার্বন কপি মনে হচ্ছে। আর হবেই বা না কেন? পেটে আসার পর থেকে তো মা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কখনো বাবার সংস্পর্শ তো দূরের কথা, দেখায় মিলে নাই। মামনির উপর রাগ করিস না সোনারা। বাবার থেকে আলাদা বলে কষ্ট পাস নে। তোদের মামনি দুজনের ভালোবাসা একাই পোষায় দেবে। বাচ্চাদের সাথে অনবরত কথা বলেই যাচ্ছে। আর বাচ্চা দুটো ছোট ছোট হাত পা নড়াচড়ো করে মামনিকে ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। তিশা মন খারাপ করে গাল ফুলিয়ে বসে আছে। এই কয়েকদিনে মেয়েকে মন খারাপ করতে দেখেনি তিশার মা। আজকে হঠাৎ এভাবে দেখে চমকে উঠলেন। তিনি চান না তার মেয়ে তার বিন্দু পরিমাণ কষ্ট পাক। কিরে মা, কি হলো তোর? এভাবে বসে আছিস কেন? বাবা মা দুজনেই তিশার রুমে প্রবেশ করলো। দেখ না মা, আমি কতটা ফিলিংস নিয়ে ওদের সাথে কথা বলতেছি, আর ওরা কিনা আমাকে ইগনোর করে ঘুমিয়ে পড়ল। আমার ফিলিংসের কোনো দাম নেই। মেয়ের এমন কথা শুনে দুজনেই হেসে উঠল। কে বলবে এই বাচ্চাটাও দুটো ছোট্ট সোনামণির মামনি। এই বাচ্চাদের সাথেও কেউ অভিমান করে? ওর বাবা মায়ের হাসি দেখে তিশারও গাল ফুলিয়ে ফেলেছে। তিশার মাথায় হাত বুলিয়ে দিতেছে। পাগলি মেয়ে, এই জন্য কি এভাবে অভিমান করে? ওরা এখনো ফিলিং বুঝতে শেখেনি। ওদের কাছে আগুন পানি দুটোই সমান। তুই যদি সারাদিন এভাবে অভিমান করে থাকিস, তবুও কি ওদের আদৌ তোর অভিমান ভাঙানো সম্ভব? তাই তো এতক্ষণ তো ভেবেই দেখি নাই। ইস, আমার বাবুরা না আমাকে বকা ভাবা শুরু করবে। ফিক করে হেসে দিল তিশা। সাথে ওর বাবা মা যোগ দিল। যা,
ফ্রেশ হয়ে আয়, তারপর কিছু খেয়ে নে। নিজের অবস্থায় কি করেছিস একবার আয়নায় দেখেছিস? মায়ের কথা শুনে চুপ হয়ে গেল তিশা। তাই তো শেষ কবে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে তাও মনে করা দায়। আগে তো সকাল টু সন্ধ্যা নিজেকে পরিপাটি করে রাখতো সায়নের জন্য, কিন্তু সেই মানুষটা যখন ফিরে তাকানোর সময় নেই, সেদিন থেকে কখনো আয়নার সামনে দাঁড়ানো হয়নি বা নিজেকে সজ্জিত করেনি। মেয়েকে মন খারাপ করতে দেখে নিজের কাছে খারাপ লাগা শুরু করে দিয়েছে। কবে যে মেয়েটা সম্পূর্ণ স্বাভাবিক হবে? এভাবে হুতুম প্যাঁচার মতো বসে থাকিস না তো। মায়ের কথায় চমকে উঠল তিশা। কি বলবে তুমি? আমি হুতুম প্যাঁচা? বাবা, তুমি কিছু বলবে না? বের হও রুম থেকে। জোর করে দুজনকে বের করে দিল। আজকে অনেক টাইম নিয়ে শাওয়ার নিল। টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। যাক, এখন কিছুটা হলেও মানুষের মতো দেখা যায়। এখন একটা ঘুমের প্রয়োজন, তাহলে পুরোপুরি মানুষের রূপটা ফিরে আসবে। তার আগে কিছু খেয়ে নেওয়া দরকার। খেয়ে এসে দুটো কলিজার টুকরোকে দুপাশে রেখে মাঝখানে নিজেই শুয়ে পড়ল। 5টা নাগাদ ঘুম ভাঙল। চোখ মেলে বাবুদেরকে দেখতে পেল না। মা নিয়ে গেছে। উফ, অনেক ঘুমালাম। নিজেকে যথেষ্ট সুস্থ, স্বাভাবিক আর ফুরফুরে লাগতেছে। চোখে মুখে পানি দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। মা বাবা তিশিন তিশাকে নিয়ে বাগানে হাঁটতেছে। বারান্দায় আর দাঁড়িয়ে না থেকে নিজেও বাহিরে চলে গেল। অনেকদিন ফটো সেশন করে না। আজকে মনটা ফুরফুরে, আর ওয়েদারটাও খুব চমৎকার। অনেকগুলো পিকচার তুলল। সায়ন সকল সংকোচ পায়ে ঠেলে তিশার নম্বরে ডায়াল করে যাচ্ছে, বাট প্রতিবারই বন্ধ। এ পর্যন্ত অগণিত ফোন দেওয়া হয়েছে, তবে বিশেষ লাভ হচ্ছে না। তিশার এক্সামের রেজাল্ট দিয়েছে। সরকারিভাবে রাজশাহীর নার্সিং কলেজে চান্স পেয়েছে। সকল খুশি যেন বাদ ভেঙে গেছে আজ। তিশার ইচ্ছা অনুযায়ী এখনকার বাসা বিক্রি করে দিয়ে পুরো ফ্যামিলি পাড়ি জমালো রাজশাহী। হেনা এখন সম্পূর্ণ সুস্থ। হেনা, সায়ন আর সায়নের বাবা মা তিশাদের বাড়িতে আসলো। কলিং বেল বাজানোর শব্দে এক অপরিচিত মহিলা এসে দরজা খুলে দিল। কাকে চাই? আমরা তিশার শ্বশুর বাড়ি থেকে এসেছি। ওনারা কি বাসায় আছে? জি না, ওনারা 1 সপ্তাহ হলো এই বাড়ি বিক্রি করে দিয়েছে। বিক্রি মানে? তাহলে ওনারা কোথায় আছে এখন? সরি, সেটা তো আমরা জানি না। এক বুক আশা নিয়ে এসেছিল, কিন্তু ভাগ্য এতই খারাপ যে দেখাটুকু কপালে জুটল না। ওর সকল আত্মীয় স্বজন কারো কাছ থেকে সঠিক কোনো তথ্য বের করতে পারেনি। হন্য হয়ে খুঁজতেছে। নতুন পরিবেশে খাপ খাই নিয়েছে তিশা। বরাবরই মিশুক টাইপের ছিল। খুব সহজেই মানুষের মন জয় করে নেওয়ার এক অসীম ক্ষমতা নিয়ে জন্মাইছে। অনেক ফ্রেন্ডের সাথে ভাব জমায়ে ফেলেছে। সবাই তিশাপু ডাকে। আর তিশিনকেও ভালোবেসে ফেলেছে সবাই। কলেজ ড্রেস পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ালো। ভিন্ন লোকে আবিষ্কার করলো নিজেকে। বয়সের ছাপ নেই, তবে কষ্টের ছাপ দেখতে পাচ্ছে। বাহির থেকে এই ছাপ হয়তো কারো চোখে পড়ার নেই, তবে হৃদয় দিয়ে অনুভব করতে পারবে। আগের চেয়ে খানিকটা শুকিয়ে গেছে, আর চোখের নিচে কালি জমে গেছে। তবুও খারাপ লাগছে না তাকে। হাতে কাজলটা নিল। চোখে একটু কাজল দিলে মন্দ হয় না। এই, তোমার কি আর দাঁড়ানোর জায়গা নেই? আয়নার সামনে এসে দাঁড়াতে হবে। তুমি আয়নার সামনে কি করছো? আশ্চর্য, আয়নার সামনে মানুষ কি করে? হ্যাঁ, যে যাই করুক, কিন্তু তুমি পারবে না। মানে? তোমার মাথা কি গেছে? হুঁ, তুমি আজীবন আমাতেই নিজেকে দেখবে। আয়নাতে নয়, আমাতে মগ্ন হয়ে নিজেকে সজ্জিত করবে। কপালের বাঁকা টিপটা আমি সঠিক করে পরিয়ে দেব। আমার চোখে তাকিয়ে কাজল পড়বে, আর লেপটে যাওয়া কাজল আমি মুছে দেব। আয়নাতে তুমি নয়, আমি তোমাকে খটিয়ে খটিয়ে দেখব। আয়না ছাড়া যখন বিফল হবে আর বারবার আয়নায় নিজেকে দেখতে চেয়েও পারবে না, তখন অভিমান করে কেঁদে দিবে। কাজল লেপটে লেপটে যখন জল গড়িয়ে পড়বে, তখন ঠোঁটের ছোঁয়ায় চোখের জল মুছে দেব। এভাবে বলো না গো, আমি একদম পাগল হয়ে যাব। এত ভালোবাসা কি আমার কপালে সইবে? সইবে রে পাগলি। ভালোবাসাটা যখন আল্লাহ দান করেছেন, তখন সহ্য করার ক্ষমতাও তিনি দিয়ে দিবেন। আর যদি তোমার সহ্য না হয় তাহলে? তাহলে কি? ভাবতেছি আরো একটা বিয়ে করব। তিশান অভিমান করে সায়নের গলা ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। চোখে জল টলমল করতেছে, আর রাগে নিজের হাতে নিজেই খামচে দিচ্ছে। সায়ন গিয়ে তিশাকে জড়িয়ে ধরল। একদম ছবি নামায়। খারাপ লোক একটা। আরো শক্ত করে বুকের মাঝে চেপে ধরল। দুষ্টুমি করেছি, সরি বউ। এই বউ, সরি তো। থাক না, সরি বলতে হবে না। আপনার জীবন, আপনি যাকে খুশি তাকে নিয়েই কাটাতে পারেন। জীবনটা আমার, কিন্তু সম্পর্ক অধিকারটা তোর রে পাগলি। তোর ইশারায় চলবে, যেমনটা তুই চাস। বুঝিস না কেন? তুই ছাড়া জীবনটা অসম্পূর্ণ। তাইলে বিয়ে করবে কেন বললে? ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। তোমার কান্না জড়িত মুখটা দেখার বড় লোভ জন্মালো। খুব ইচ্ছা করছিল কাজল কালো লেপটে যাওয়ার চোখের জল দেখার, তাই আর লোভ সামলাতে পারিনি। কি? মুহূর্তের মধ্যে অগ্নিকুণ্ডের রূপ ধারণ করে ফেলল। আমাকে কাঁদাতে ভালো লাগে তাই না? ওকে, দেখি কতক্ষণ সহ্য করতে পারো কান্না। বললেই হলো। আর 1 সেকেন্ডও না। বুকের বাঁ পাশটায় ব্যথা পাইতো। এলোপাথারি আদর দিয়ে। একদম ফাইজলামি না।
আর কিছু বলার সুযোগ পেল না। উফ, তুমি আসলে একটা খারাপ লোক। তোমারই তো হাজবেন্ড। ইস, অতীতে ঘটে গিয়ে কাজল লেপটে ফেলো তিশা। আমি কি সত্যি তোমার ভালোবাসা সহ্য করার ক্ষমতা রাখিনি? তাই বুঝি খুব সহজে সরিয়ে দিলে আমায়? এখন আর তোমার ইচ্ছে করে কাঁদাতে হয় না। তোমার সৃষ্টি কষ্টের মেঘ থেকে প্রতিনিয়ত অঝরে বৃষ্টি ঝরতেছে। এখন আর কেউ ঠোঁটের ছোঁয়ায় চোখের জল মুছে দেয় না, নিজেই মুছতে শিখে গেছি। থেমে নেই আমি, থেমে নেই আমার প্রতিটা মুহূর্ত। হয়তো তোমার দিনগুলো সুখে ভরপুর, আর আমারটা না হয় কিছুটা কম। তবু যখন এই বাচ্চা দুটির মুখের পানি তাকায়, তখন আরো হাজার বছর বেঁচে থাকার প্রেরণা জাগে। এদের তুলনায় নরম হাতগুলো যখন ছুঁয়ে দেয়, তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে, হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি, ভালোবেসে তোমায়। অতীতের শোকময় স্মৃতিগুলো লেপটে দিচ্ছে কাজল, আর তা মোছার বৃথা চেষ্টা করতেছে। তোমার দেওয়া কষ্টের কথা মনে পড়ে না, বাট মধুময় সময়গুলো স্থির থাকতে দেয় না। কষ্টগুলো যখন মনে পড়ে, তখন ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। আর শোকময় স্মৃতিগুলো যখন মনে পড়ে, তখন অস্পর্শ অবিনশ্বর যে রুহ আছে, সেই রুহবিন্দু ক্ষত বিক্ষত করে জল গড়িয়ে পড়ে। একবার যদি বুঝতে বুক চেড়ে কান্না বের হয়ে আসার যন্ত্রণা, তাহলে একে অপরকে কাঁদানো আগে বারবার আটকে উঠতে। ক্লাস প্রাইভেট আর বাচ্চাগুলো নিয়ে দিব্যে ব্যস্ত হয়ে গেছে তিশা। খুব বেশি প্রয়োজন ছাড়া পিছু ফিরে তাকায় না। তাকানোর সময় পেলে তো তাকাবে, ব্যস্ততার মাঝেই ডুবে আছে। তবুও অচেতনভাবে কিছু স্মৃতি এসে হানা দেয়। সায়নের দিনগুলো ডিপ্রেশনের মাঝে কাটতেছে, কোথাও একটু শান্তি পায় না। অনুশোচনার আগুনে কুড়ে কুড়ে খাচ্ছে। আল্লাহ আমাকে যথাযথ শাস্তি দিচ্ছে। একটা বাচ্চার কাছে আমাদের ভালোবাসাটা কেন ঠুনকো হয়ে গেল? তিশার প্রতি অনুভূতি অনুভবগুলো কি ফিকে ছিল? কেন হেনা নামের মেয়েটা জীবনে আসলো? আমি কখনোই হেনাকে আদৌ তিশার জায়গায় বসাতে পেরেছি নাকি শুধু একটা বাচ্চার প্রয়োজনে? অনুতাপের আগুন জ্বলতেছে। এই আগুন কি কখনো আর নিভে যাবে না? শুধু একবার যদি তিশার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেতাম, তাহলে বুকের জ্বালাটা হালকা হতো। ফর্সা চওড়া রমস বুকটা একদম কাঠ হয়ে গেছে। হাজারো চুমো দিত এই বুকটায়। এখানে মাথা রাখতে না পারলে পাগলি শুরু করে দিত। টিসু পাখি, ডিস্টার্ব করো না। দেখো না, তোমার স্মেল নিচ্ছি। জানো, তোমার শরীরের স্মেলটা যখন নিঃশ্বাসের সাথে শিরা উপশিরার মাধ্যমে শরীরের প্রতিটি রক্তকণার সাথে মিশে যায়, তখন এক অনাবিল শান্তি চলে আসে। নিজেকে খুব ফুরফুরে লাগে। আমার কোনো জিনিসটা তোমাকে বেশি আকৃষ্ট করে, মানে ভালো লাগে? তোমার রোমশ বুকটা আমাকে পাগল করে দেয়। এখানে মাথা রাখলে নিজেকে ধনী মনে হয়। পাগলি একটা। যদি কখনো এই বুকটা আকৃষ্ট না করে, তাইলে তোমার ওই চোখ, যে চোখের দিকে তাকালে নিজেকে আর নিজের মাঝে খুঁজে পায় না, ডুবে যায় ভালোবাসার অতলে। যদি কখনো এই চোখের প্রতি ভালো লাগা না থাকে, তোমার ঠোঁটগুলো, যখন তুমি ঠোঁটগুলো নাড়িয়ে কথা বলো, মনে হয় যেন সকল সৌন্দর্যটা ওখানে এসে ভিড় করেছে। ইচ্ছা হয় সেই ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। ঠোঁটগুলোর ভালো লাগা যখন হারিয়ে যাবে, তোমার হাসি, আমি একদিনে কয়েক শত ঘন্টা কাটিয়ে দিতে পারি এই হাসির দিকে তাকিয়ে। আর যদি ঠোঁটগুলোর ভালো লাগা হারিয়ে যায়, তোমার মায়া মিশ্রিত কণ্ঠ, ঘুম ঘুম কণ্ঠে যখন টিসু পাখি বলে ডাক দাও, তখন সেই ডাকের প্রতিধ্বনি হাজারবার এই হৃদয় বাজে। ইচ্ছা হয় খেয়ে ফেলি সেই ভালোবাসাময় পাগল করা কণ্ঠটাকে। একসময় এই আমিটার প্রতি থেকেই যদি ভালো লাগা চলে যায়, কোনো ইন্টারেস্ট খুঁজে না পাও আমায়, তখন কি ছেড়ে যাবে আমায়? একদম খুন করে ফেলবো। তারপরে এই বুকের ঘরে তোকে সমাবে দেব। এই, তুই কি আমার কোনো ভালো লাগার কোনো বস্তু? হ্যাঁ, এত ভালো লাগা খুঁজিস কেন? এই ছেলে শোন, তুই আমার ভালো লাগা না, যে কিছুদিন পর পর হারিয়ে যাবে। ভালোবাসা, ভালোবাসা, বুঝিস? তুই আমার ভালোবাসা। শুধু এই জনমে না, ইহকাল পরকালেও এই ভালোবাসা বিরাজমান থাকবে। যদি কখনো তোর প্রতি আমার ভালোবাসা কমতি পাস, সেদিন বুঝবি এই দুনিয়াতে আমি নেই। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। তুই আমার পরিপূর্ণতা। চোখ ভিজে উঠল সায়নের। বড্ড মিস করতেছে। পুরুষ মানুষদের কাঁদতে নেই, তাই তাদের কান্না বুকের ভেতরেই ঝরে। তিশা, আমি বলবো না তুমি ফিরে আসো, তবে একটু ক্ষমা চাওয়ার সুযোগটা দিও। হ্যানার শাওয়ার নিয়ে বের হয়ে দেখে সায়ন বারান্দায় চেয়ারে মাথা হেলিয়ে বসে আছে। কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল সায়ন। পিছু ফিরে তাকালো। ও, তুমি কখন আসলে অফিস থেকে? এই তো। কোনো খোঁজ পেলে? তিশার খোঁজের কথা জানতে চেয়ে মুখটা জ্বলে যাচ্ছে, কিন্তু নিরুপায়। সে যে অক্ষম। তিশার অক্ষমতার কারণে তাকে এই ঘর এনেছে, কিন্তু সেই পূর্ণতা তিশার দ্বারাই হলো। মাঝখানে অপূর্ণতায় জড়িয়ে নিল নিজেকে। হয়তো এক নারী হয়ে অন্য নারীর সংসার কেড়ে নেওয়ার শাস্তি ছিল এটা। হাসপাতাল, সংসার আর বাচ্চাদের ভবিষ্যৎ নিতে খুব ব্যস্ত আছে তিশা। সায়নের সংসারে কোনো তাড়া নেই, আর নেই কোনো ব্যস্ততা। জীবনটা বোর হয়ে উঠছে। সারাক্ষণ ছটফট করে কাটাচ্ছে হেনা। হেনা, এই হেনা, কি হয়েছে? আসছি তো। চোখ বুঝে হাত বাড়াও। উফ,
আচ্ছা। সায়ন দুটা টিকিট বের করে হেনার হাতে দিল। এবার চোখ হলো। টিকিট? হ্যাঁ, অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি। তারপর পুরো ছুটিটা কক্সবাজারে কাটাবো। হেনা আনন্দে শায়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অনবরত কেঁদেই চলেছে। কাঁদবেই না কেন? এই 4 বছর 4 মাস পর সায়ন তাকে নিয়ে ঘুরতে যাবে। এই কয়েকটা বছর নরকের যন্ত্রণার মতো কাটিয়েছে। সায়ন নিজেকে সামলে নিয়েছে। জোর করে আর যাই হোক, ভাগ্যকে বদলানো যায় না। তাই যে কয়েকদিন বেঁচে থাকবে, স্বাভাবিকভাবেই বেঁচে থাকবে। কিন্তু আজও দিশাকে খুঁজে বেড়াচ্ছে, তবেই বিফলে হচ্ছে। রাতে খাওয়া দাওয়া শেষে হেনার লাগেজ গুছাচ্ছে আর সায়ন হেল্প করতেছে। তিশা তার রাজকন্যার রাজপুত্রকে নিয়ে ছাদে বসে গল্প করছে। দিনের বেলা একদমই সময় দিতে পারে না ডিউটির জন্য, আর মাঝে মাঝে রাতেও জরুরি ডিউটি পড়ে যায়। সেদিন তাদের কি যে অভিমান! রাতে তাদের মামুনিকে কাছে চাই। তাই তিশা রাতে খুব কম ডিউটি করে। নানা ভাই আর নানুর সাথে তাদের ভীষণ ভাব। তারাও খুব ভালোবাসে এই মাটির পুতুল দুটাকে। মামুনি? জি বাবাই। সবার বাবা আছে, আমাদের বাবা কোথায়? ছেলের প্রশ্ন শুনে আচমকা চমকে উঠল তিশা। প্রথম যখন কথা বলতে শিখেছে সেই সময় একদিন ডিউটি শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে মায়ের কাছ থেকে বাচ্চাদের নিয়ে রুমে আসলো তিশা। সারাদিনের ক্লান্ত ক্লান্ত শরীরটা আর মনটা নিয়ে যখন বাসায় ফিরে নিজেকে খুব অবশ মনে হয়। কিন্তু বাসায় এসে এই মায়াময় মুখ দুটোর দিকে তাকালে অনাবিল শান্তি বয়ে যায়। বুকের সাথে জড়িয়ে নিলে ক্লান্ত বুকটা শান্ত হয়ে যায়। সারা শরীরের আদরের পরশ দিলে ক্লান্ত দেহটা সতেজ হয়ে ওঠে। মাত্র মুখ থেকে আবুলি বের হচ্ছে। ওদের অস্পষ্ট শব্দগুলো তিশাকে পাগল করে দিচ্ছে। তিশা বারবার মামুনি বলানোর চেষ্টা করতেছে, কিন্তু তেশিন আর তিশান একদমই নারাজ। তারা তাদের মতো কথা বলতেছে। তিশা যখন ব্যর্থ হয়ে বালিশে নিজেকে হেলিয়ে দিল, ঠিক তখনই দুজনে আধো আধো কণ্ঠে বাবা ডেকে উঠল। সেদিনও তিশা চমকে গিয়েছিল। বাবার স্পর্শ তো দূরের কথা, যেখানে বাবার দেখাটাও আজও মিলে নাই। সেখানেদের মুখে প্রথম ভাষা বাবা শুনে আটকে ওঠারই। এতদিনে ভুলে গিয়েছিল যে এ তিশার একার সন্তান না। হ্যাঁ, এদের বাবা আছে। এই সন্তান যখন বড় হয়ে বাবাকে জানতে চাইবে, তখন এদের কি জবাব দেবে? তার সন্তানের বেড়ে ওঠার পথে এই একটা প্রশ্নই প্রভাব ফেলতে যথেষ্ট। প্রথম যখন বাচ্চা পেটে আসে কতই না স্বপ্নের বীজ বুনছিল। তখন মনে হয়েছিল শুক্রা যখন আসে দল বেঁধে আসে। একদিন বাচ্চাদের প্রথম ডাক কি হবে তা নিয়ে সে কি খুনসুটি। সায়ন অফিস থেকে এসে পেটের কাপড়টা সরিয়ে অনেকগুলো আদর দিত, হাত বুলিয়ে দিত। তারপর পেটের উপর মাথা রেখে ভেতরটাকে অনুভব করতে চেষ্টা করলো। এই কি করছো? শ্, আমার সোনামণির সাথে জরুরি মিটিং করতেছি, ডিস্টার্ব করো না তো। তুমি সত্যিই পাগল। তিশু? এই তিশু পাখি, কি কানে শুনতে পাও না? রেগে যাচ্ছ কেন ময়নাটা? জানো বাবাটা কি বলছে? ভ্রুকুসকে কি জানতে চাইলো। বলছে বাবা জানো, আমি যখন কথা বলতে শিখবো তখন তোমাকে ডাকবো প্রথম। না, একদমই না। ওর মামনিকে ডাকবে। দূর, আমাকে ডাকবে বলেছে। আচ্ছা তিশু পাখি, আদত কণ্ঠে যখন বাবা বলে ডাকবে তখন অনুভূতিটা কেমন হবে বলতে পারো? ইস, আমার তো ওর মুখে আদো ভাষায় বাবা শুনতে আর তর্স হয়েছে না। এই গন্ডার হনুমান কোত্তা, আমার বাবার শোনাটা আমার ভেতর থেকে বেড়ে উঠতেছে। তাই ওর মামনিকে ডাকবে। তুমি দেখো, বাবাকেই ডাকবে। হ্যাঁ গো, তোমার ধারণাই সঠিক। আমার কলিজার টুকরাগুলো বাবাকে ডাকলো। বাটনের ডাক শুনে পাগল হয়ে যাওয়া বাবাটা যে ওদের নেই। আজই বাবা শব্দটাই ওদের চলার পথে বাধা হয়ে যাচ্ছে। এই মামনি, কি হলো বলছো না কেন? আমাদের বাবা কোথায়? মেয়েটাকে হুঁশ ফিরে পেল তিশার। বলতে শেখার পর থেকে কয়েকশতবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বারবার এড়িয়ে যাচ্ছে। আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্ররা দেখতে পারতেছি না। ওখানে তোমার বাবা থাকে। আমাদের কাছে আসবে না মামুনি? ক্লাসে সবাই বাবার গল্প করে, তখন খুব মনে পড়ে বাবাকে। ম্যাম যখন বাবা মা নিয়ে রচনা লিখতে বলে, সেই প্রথম থেকে শুধু মাকে নিয়ে লিখছি। জানো মামুনি, খুব ইচ্ছা করে বাবাকে নিয়ে কখনো লিখতে। বাচ্চাদের কথা শুনে চোখে জল আটকে রাখতে পারতেছি না তিশা। ওদের কথাগুলো বুকে প্রচণ্ড আঘাত করতেছে। বাবাকে খুব প্রয়োজন তোমাদের, ভীষণ মিস করি। যখন সবার বাবা তার ছেলেমেয়েকে আদর করে, আমাদেরও খুব ইচ্ছা হয় বাবার কোলেও চড়তে। বেশ, তাহলে আমি ওই দূর আকাশে তারা হয়ে যাই আর তোমাদের বাবাকে পাঠিয়ে দিই। মায়ের মুখে এমন কথা শুনে বাবার মতো মাকে হারানোর ভয়ে দুই বাচ্চার মায়ের চোখে জল মুছে দিয়ে বুকের সাথে লেপ্টে রইল। না মামনি, এ কথা বলো না। তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাহলে আর বাবার কথা জানতে চাইবে না তো? প্রমিস, আর কখনো না। প্লিজ মামনি, তুমি কেঁদো না, তাহলে বড্ড কষ্ট হয়। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবে, নয়তো ক্লাস মিস করবে। বাচ্চাদের রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। চোখে ঘুম নেই, সবকিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখেছে সন্তানের মুখের পানে চেয়ে। আজ সেই সন্তানই বারবার অন্ধকার অতীতটাকে সামনে টেনে নিয়ে আসতেছে। সায়নরা খুব ভোরে উঠে রওনা দিল।
হেনার মনটা খুব ভালো লাগতেছে। এতদিনে কিছুটা হলেও মনে যন্ত্রণাটা হালকা করার সুযোগ পেল। সায়নের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে গেছে হেনা। কক্সবাজারে পৌঁছে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা সমুদ্র সৈকত দেখতে বের হলো। প্রতিদিনের মতো আজকেও তিশিন আর তিশান তার নানুর আর নানা ভাইয়ের সাথে হাঁটতে বের হলো। মেয়েটা একদম তিশার কার্বন কপি। সমুদ্র বুঝি এর জীবনের একটা পার্ট। সমুদ্র দেখলে আর স্থির থাকতে পারে না। উত্তল ঢেউ তাকে হাতছানি দিয়ে ডাকে একটু ছুঁয়ে দেখার জন্য। তাই তো প্রতিটা বিকেল সকালকে পাগল করে তোলে সমুদ্র দেখার জন্য। তিশিন আসতে নানু ভাই, পড়ে যাবা তো। বলতে না বলতেই ওদের বিপরীত দিক থেকে আসা এক দম্পতির সাথে ধাক্কা লাগে। দুর্ভাগ্যবশত ওনাদের হাতে থাকা আইসক্রিম বক্সটা পড়ে যায়। তিশিন একবার ওনাদের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল আর মায়াজড়িত কণ্ঠে ভয়ে ভয়ে সরি বলতেছে। সায়ন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। বাচ্চাটা বোধহয় শুধু মায়া দিয়েই তৈরি। ওর সরি বলা, ভয় পেয়ে ড্রেস খামচে ধরা বুকের ভেতরটায় ধুকবুক সৃষ্টি করে ফেলছে। তিশাকে প্রথম যেদিন দেখে ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। সায়ন তখন ফাইনাল ইয়ারের ছাত্র। তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকতেছে ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে হাতে থাকা কাগজগুলো পড়ে যায়। তিশা পড়ে যাওয়া কাগজগুলো কুড়িয়ে হাতের মুঠো নিয়ে সায়নের দিকে বাড়িয়ে দিল। এতক্ষণ ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। কাগজগুলোর দিকে হাত বাড়িয়ে মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। নীল বোরকা, নীল হিজাব পরা একটা মায়াবিনী, ঠোঁটগুলো হালকা গোলাপি, ভয়ে চোখগুলো বন্ধ করে আছে। আর এক হাত দিয়ে কাগজগুলো সায়নের দিকে বাড়িয়ে দিয়ে অন্য হাতে বোরকা খামচে ধরে আছে। আর ভয়ের তো মধু মিশ্রিত কণ্ঠে সরি বলে যাচ্ছে। সেদিন তারে বহু মিশ্রিত রূপ সায়নকে ঘায়েল করেছিল। হেনা শক্ত করে সায়নের হাত চেপে ধরায়। চোখের পলক ফেল সায়ন। সামনে তাকিয়ে দেখে পরিটা নেই। এদিক ওদিক খুঁজতেছে। হেনা বুঝতে পারল সায়ন বাচ্চাটাকে খুঁজতেছে। বাচ্চাটাকে খুঁজছে। এক মুরব্বি এসে সরি বলে বাচ্চাটাকে নিয়ে গেল। তোমার তো কোনো খেয়ালই ছিল না। হেনার কথায় ডানে বামে সামনে পেছনে খুঁজে দেখতেছে। অনেক দূরে ভিড়ের মাঝে মিলিয়ে গেছে। বাচ্চাটার সাথে কে ছিল? একটা মুরব্বি টাইপের লোক। ওর দাদু বা নানা হবে। ও, কেন? কোনো প্রবলেম? না। বাচ্চাটা খুব কিউট, তাই না? আচ্ছা চলো সামনে যাই। হেনা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সায়নের বাহু ধরে হাঁটতে লাগলো। হোটেলে ফিরেও শান্তি পাচ্ছে না সায়ন। শুধু বাচ্চাটার চোখ বন্ধ করে সরি বলাটা বারবার তিশাকে মনে করিয়ে দিচ্ছে। অস্থিরতা কাটানোর জন্য হেনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আদর করতে লাগলো। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। বুকের ভেতরটা আরও অস্থির হয়ে উঠতেছে। তাই হেনাকে ঘুমাতে বলে রুম থেকে বের হয়ে গেল। সায়নের এমন আচরণে হেনা কেঁদেই দিল। কতদিন পর ভালোবেসে কাছে আসলো, আবার দূরে ঠেলে দিল কেন? সায়ন হোটেল থেকে বের হয়ে সোজা বিচে চলে গেল। একটা স্তূপের ওপর বসে একের পর এক সিগারেট শেষ করতেছে। তিশা বাচ্চাদের পড়া শেষ করে খাইয়ে ড্রেস চেঞ্জ করতে গিয়ে বারবার তিশিনের ড্রেসটার ঘ্রাণ নিচ্ছে। কেন জানি পরিচিত ঘ্রাণটা নাকে লাগতেছে। মেয়েটার শরীর থেকে ওর বাবার স্মেলটা আসছে কেন? আজ এত বছরে কখনো এমনটা হয়নি। কেন ভোতা হয়ে যাওয়া অনুভূতিগুলো বারবার নাড়া দিচ্ছে? ওদেরকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। মামুনি, কি আছে এই ড্রেসে? কই, কিছু না মামুনি, শুয়ে পড়ো। বাচ্চাদেরকে শুয়ে দিয়ে নিজেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেছে। রাত 2টা বাজে। সায়ন হোটেলে ফিরল। হেনা ঘুমিয়ে আসে, তাই আর নিজেও টাইম নষ্ট না করে ঘুমিয়ে পড়ল। তিশা সকালে সবকিছু গোছগাছ করে রেখে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সকাল থেকে হেনার বুকের ব্যথাটা বেড়েছে। ব্যথায় পাগলের মতো করতেছে। সায়ন নাস্তা নিয়ে এসে দেখে এপাশ ওপাশ করতেছে আর ব্যথায় আটকে আটকে উঠতেছে। তাই আর দেরি না করে কোলে তুলে নিল। হোটেল থেকে বের হয়ে গাড়ি ডেকে নিল। ব্যথায় সেন্সলেস হয়ে গেছে হেনা। সায়নের খুব কষ্ট হচ্ছে হেনাকে এই অবস্থায় দেখে। কালকে রাতে হয়তো অতিরিক্ত হয়ে গেছে। আমার পাপের শাস্তি এই মেয়েটার কেন পাবে? সদর হাসপাতালের সামনে এসে গাড়ি থামল। ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চাপের কারণে ব্যথার মাত্রা বৃদ্ধি পেয়েছে। 2-3 ঘন্টা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তাই হাসপাতালের করিডোরে বসে শাওন ওয়েট করছে। শাওন তিশানের স্কুল ছুটি। আজকে তার নানা ভাইয়ের সাথে বায়না ধরলো হাসপাতালে মামুনির কাছে আসবে। হাসপাতালে আসলেই সকলকে মাতিয়ে রাখে ওদের তোতা পাখির মতো অনবরত কথা দিয়ে। ওদের চিল্লাপাল্লার শব্দে পেশেন্টের প্রবলেম হতে পারে, তাই তিশা হাসপাতালে আসতে দেয় না। আর সকলে খুব আদরে করে। এমন কেউ বাচ্চাদের কেউ আদর না করে থাকতে পারে নাকি? আরে আমার তোতা পাখিরা যে, কেমন আছো সোনারা? খুব ভালো আঙ্কেল। আমাদের কথা মনে আছে তাহলে? খুব মিস করি আন্টি তোমাদের, তাই তো চলে আসছি দেখতে। ওরে তোতা পাখিরা। ওদের তোতা পাখির মতো কণ্ঠটা সায়নের কানে গিয়ে বিঁধল। সামনে তাকিয়ে দেখে 2টা রাজকন্যা আর রাজকুমারী দাঁড়িয়ে আছে। তিশিন সায়নকে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাচ্চাটার এভাবে ভয় পাওয়া দেখে আনমনে হেসে উঠে ওদের দিকে এগিয়ে গেল। তিশানের মাথায় হাত বুলিয়ে তিশিনকে কোলে তুলে নিল।
কি নাম তোমার আম্মু? তিশিন পিটপিট করে তাকালো। সায়ন মেয়েটার দু চোখে চুমু দিল। ইস, কতটা মায়া দিয়ে তৈরি বাচ্চাগুলো। চেয়ারে বসে দুই বাচ্চাকেই কোলে বসিয়ে কথা বলতেছে। দুজনেই শাওনের দিকে তাকিয়ে আছে। হয়তো অন্তরের সুতায় টান লাগতেছে। তারা যে একই সুতোয় বাঁধা। কি হলো মামুনি, কথা বলো না? আমার নাম তিশিন মাহবুবা স্বর্গ। নামটা শুনে বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। আর তোমার নাম কি বাবাই? কাপা কাপা কণ্ঠে তিশান মাহমুদ শব্দ। সায়ন বাচ্চাদের বুকের সাথে চেপে ধরল। কেন জানি বুকে অনাবিল শান্তি পাচ্ছে। বারবার আদর করতেছে। অফিস কক্ষে বসে বাচ্চাদের চিল্লানির শব্দ শুনতে পেল তিশা। উফ, সুযোগ পেলে হাসপাতালে চলে আসে। ওদের চিল্লানি শব্দে পেশেন্টের প্রবলেম হয়, তবুও বাবা ওদেরকে কেন নিয়ে আসে? একা একা বিড়বিড় করতে করতে অফিস কক্ষ থেকে বের হয়ে আসলো। যত সামনে গোছে সেই পাগল করা স্মেলটা নাকে লাগতেছে। আজ এত বছর পরও এই স্মেলটা ভুলে নাই। নিশ্চয়ই সায়ন আশেপাশে কোথাও আছে। তোমার আম্মু আব্বুর নাম কি? কি করে? কই থাকে? আব্বু আম্মু শব্দটা ওদের কাছে অপরিচিত, তাই সায়নের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতেছে। তখনই কেউ একজন বলে উঠল, তিশা মাহবুব ওর মামুনি এই হাসপাতালে বিএসসি নার্স হিসেবে কর্মরত আছে। সায়ন পিছু দিকে ফিরে দেখে ক্রিম কালারের শাড়ির সাথে সাদা অ্যাপ্রন, চোখে চশমা পরা এক নারী দাঁড়িয়ে আছে। এটা আর কেউ না, তারই তিশা। একদম হাসিময় মুখ, আগের চেয়ে অনেকটা মুটিয়ে গেছে। দেখতে রসগোল্লা রসগোল্লা লাগে। অনেকটা সুন্দরী হয়ে গেছে, যার ভিতর নেই কোনো না পাওয়ার বেদনা, নাই কষ্টের ছাপ। দুচোখ ভর্তি কাজল যখন সংসার ছেড়ে এসেছিল, তখন দুচোখটা শুষ্ক ছিল, যেখানে ছিল একটা হাহাকার। তবে কি এই চোখের কাজল পরানোর দায়িত্বটা অন্য কেউ নিয়েছে? সেটাই কি স্বাভাবিক না? চোখ দুটো ভেজে উঠল সায়নের। তিশা এখনও ঠোঁটে হাসি টেনে দাঁড়িয়ে আছে। তিশিন আর তিশান দৌড়ে মামনিকে জড়িয়ে ধরল। সায়নের মুখ থেকে অস্পষ্ট শব্দ বের হয়ে আসলো, তিশা। শব্দ বের হয়ে আসলো তিশা। হ্যাঁ, তিশা। দূর আকাশে তারা হিসেবেই ওর বাবা ওদের কাছে পরিচিত। মানে, বুঝলে না? যারা খুব ভালো লোক, ওনারা আকাশের তারা হয়ে যায় রহস্যময় হাসি দিয়ে। ওদের বেড়ে ওঠার জন্য ওই মামনি যথেষ্ট। তিশু। কত বছর পর তিশু ডাকটা শুনে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায় তিশা, তবুও নিজেকে সামলে নেয়। তাহলে চিনতে পেরেছেন? যাক, ধন্য হলাম। তা বউ বাচ্চা নিয়ে ঘুরতে আসে নাকি? এরপর সায়ন তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাই বলল। তিশা এক বুক করুণা নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এত কিছু ঘটে গেল অথচ কিছুই জানল না। সায়নের চোখে মুখে অনুশোচনার আগুন দেখতে পাচ্ছে। অনেক খুঁজেছি, অনেক, তোমায় পাগলের মতো, কিন্তু কোথাও একটু খোঁজ মিলল না। আমিটা পড়ে গেছি অপরাধবোধের আগুনে। তোমার ক্ষমাটা খুব বেশি প্রয়োজন আমার। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, নেই কোনো রাগ বা অভিমান, তাই ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। সবটুকু জুড়েই কি ঘৃণার বসবাস? মিথ্যে বলবো না, হ্যাঁ, প্রচণ্ড ঘৃণা। কোথাও যদি এক ফোঁটা ভালোবাসা জমে থাকে, তার বিনিময়ে ক্ষমা করে দাও। আপনার জন্য যে অনুভূতিগুলো ছিল, সব ভোতা হয়ে গেছে, আর অনুভবে শ্যাওলা পড়ে গেছে। আর ভালোবাসা, সেটা কালো মেঘ হয়ে বাসা বেঁধে গেছে। যদি খুব বেশি নাড়া পড়ে সেখানে, কিছুক্ষণ বৃষ্টি ঝরে বুক চিরে এইটুকুই। অপরাধ থাকলে না হয় ক্ষমা করব। অপরাধ আপনার ছিল না, অপরাধ ছিল আমার। আপনাকে বিশ্বাস করা ছিল আমার অপরাধ। আপনাকে ভালোবাসা ছিল আমার অপরাধ। রাতে অন্ধকারে ১৯ বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে আপনার ঠুনকো ভালোবাসাকে ভরসা করে এই দুটো হাতকে আঁকড়ে ধরে বের হয়ে আসা ছিল আমার অপরাধ। আর যথেষ্ট শাস্তি আমি পেয়েছি, তাই ক্ষমা চাইব না। যেদিন হেনাকে বিয়ে করেছিলাম, সেদিনও স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলে। ফিরে যেতে বলার অধিকার আমার নেই। তবে এইটুকু বলবো, বাকিটা জীবন তোমাদেরকে চোখের সামনে দেখেই কাটাতে চাই। আমি প্রতিটা মুহূর্ত দগ্ধ হচ্ছি, অনুশোচনার আগুনে প্রতিনিয়ত পুড়ে যাচ্ছি। আগুনের তাপ এতই বেশি যে আমার ভেতরটা কয়লা হয়ে যাচ্ছে। আমি আর পারছি না, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। আগুন তো আপনি নিজের হাতে জ্বালিয়েছেন। আপনার সৃষ্টি আগুনে আপনি পড়ছেন, সেখানে আমার কিছু করার নেই। আর সেদিন আমি নিরুপায় ছিলাম। চোখে থাকতেও অন্ধ হয়ে যাওয়ার অভিনয় করতে হয়েছিল, কারণ আমার যে পা রাখার জায়গাটুকুও ছিল না। আর কত দগ্ধ হব আমি? পড়তে পড়তে আমি যে আঙ্গার হয়ে গিয়েছি। আমি আর সহ্য করতে পারতেছি না। পড়তে যখন পারবেন না, তো পড়িয়েছেন কেন? আগুন জ্বালিয়েছেন কেন? ঠিক ততটাই পোড়াবেন, যতটা বিনা দোষে আমাকে পড়িয়েছেন। আমি তো স্বীকার করছি আমি ভুল করছি। আমাকে তোমার ক্ষমা করতে হবে না। সারাটা জীবন অভিশাপ দিও, তবু আমার চোখের সামনে থেকো। আমার দগ্ধ হয়ে যাওয়ার দৃশ্যটা নিজের সামনে থেকে উপভোগ করো। ফিরে চলো। জাস্ট শ্যাট আপ। আপনাকে যতটা ঘৃণা করি, তার চেয়ে অধিক বেশি ভালোবাসতাম। আপনার মতো সময়ের সাথে সাথে নিষ্ঠুর হয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়নি, যে একটা মানুষ চোখের সামনে ছটফট করতে করতে দগ্ধ হয়ে যাবে, আর সেটা খুব উপভোগ করব। কে বলছে আপনাকে দগ্ধ হতে? বিয়ে করে নিলেই তো পারেন। এটা তো আর আপনার কাছে কঠিন কিছু না।
তিশা, চিল্লাবেন না। এটা আপনার বেডরুম না, এটা হাসপাতাল। একবার ফিরে চলো। তুমি তোমার মতো থাকবে, বিশ্বাস করো। কোনো ক্ষতি হতে দিব না। বিশ্বাস? তাও আবার আপনাকে? হাসালেন। আপনার মতো লোককে ঘৃণা করা যায়, থুতু ফেলা যায় মিষ্টি মিষ্টি ভাষায়, বাট বিশ্বাস করা যায় না। আর ক্ষতি, যেখানে আপনি নিজেই আমার আর আমার বাচ্চাদের জন্য ক্ষতিকর প্রাণী, সেখানে অন্য ক্ষতির কথা না ভাবলেও চলবে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি কেন, এই গোটা পৃথিবীর কেউ আমার সন্তানের ক্ষতি করাতে দূরে থাক, ক্ষতির কথা চিন্তা করলেও আমি তার সেই দেখেই ছাড়ব। আর আমি চাই না আপনার অশুভ ছায়াটা আমার বাচ্চাদের ওপর পড়ুক। আপনার অশুভ থাবায় আমার জীবনটা তছনছ করে দিয়েছেন, বাট আমার সন্তানের দিকে চোখও দিবেন না। চোখ তুলে ফেলব। ওদের ওপর শুধু আমার অধিকার। বাব্বা, এত জোর কোথা থেকে আসলো? আমার কোনো অধিকারই নেই, নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছো সেই অধিকার? যাই করো, ভুলে যেও না আমি ওদের জন্মদাতা। আমার সন্তানরাই আমার জোর। আর আপনিও ভুলে যাবেন না যে তিশা নীরবে আপনার বাসা ছেড়ে এসেছিল। সে শুধু এক অসহায় নারী ছিল, যার ছিল না পা রাখার মতো ঠিকানা। তবুও অনিশ্চিত ঠিকানার পথে পা বাড়িয়েছিল। সেদিন তো একবারও বলেনি থেকে যাও। আপনি তো জানতেন এই মেয়েটার মাথা গোজার মতো জায়গা নেই। সেদিন কোথায় ছিল আপনার দরদ, হ্যাঁ? আর আজকে তিশা একজন মা, যার অনেক দায়িত্ব। আমার সন্তানের বেড়ে ওঠার জন্য তার মায়ের পরিচয়ই যথেষ্ট। ভুলে অধিকার দেখাতে আসবেন না। আরে, যার দায়িত্ব নেই তার আবার কিসের অধিকার? আমার বাচ্চাদের দিকে হাত বাড়াবেন না, তাহলে সেই হাত উপড়ে ফেলব। আর যদি বাচ্চারা সম্পূর্ণ অ্যাডাল্ট মনে করে আপনাকে ভীষণ প্রয়োজন, সেদিন আমি আর আটকে রাখবো না। সেই পর্যন্ত আমার ইচ্ছা মতামতই প্রাধান্য পাবে, আর অন্য কাউকে অধিকার। আপনার মতো নিচু মেন্টালিটি আমার নেই। ইচ্ছা হলেই কাউকে ব্যবহার করলাম, আবার প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিলাম। আমার একটাই মন, আর একটাই হৃদয়, আর সেখানে একজনেরই বসবাস ছিল। তাছাড়া আপনার মতো তত বেশি জায়গাও আমার মনে নেই যে যখন তখন কাউকে স্থান দিয়ে দেব। সায়ন বুঝতে পারল আর যাই হোক তিশা ফিরবে না, আর তিশার উপর জোর করার অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছে। তিশার চোখে মুখে পুরোটাই সায়নের প্রতি ঘৃণার পরিপূর্ণ, যেখানে ভালোবাসা তো দূরে থাক, সামান্য করুণার স্থানটুকুও নেই। চোখ তুলে দ্বিতীয়বার ওর দিকে তাকানোর সাহস পাচ্ছে না। চোখ দিয়ে নীরবে জল ঝরতেছে। ফিরবে না? যেখানে ঘৃণা করতেও ঘৃণা হয় আপনাকে, সেখানে ফিরে যাব ভাবলে কি করে? হেনা জ্ঞান ফেরার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাহিরে এসে তিশাকে দেখে থমকে যায়। সায়নার তিশার কথা শুনে কিছুটা স্বস্তি পেল। তিশা ফিরছে না এটাই বা কম কিসে? মামুনি, ও মামুনি, তুমি ঝগড়া করতেছো? কই না তো। জানো মামুনি, আঙ্কেলটা খুব ভালো, আমাকে অনেকগুলো আদর দিছে। কিন্তু কিন্তু কি রে সোনা, একটা আদরও ফিরিয়ে দেয়নি। এখন দেই? ভীষণ অন্যায় করে ফেলেছ। যাও এক্ষুনি ফিরিয়ে দিয়ে এসো। সন্তানের মুখে আঙ্কেল ডাক শুনে নিজের অপরাধবোধ হাজারো গুণ বেড়ে গেছে। অসহায়ভাবে তিশার দিকে তাকালো। শুধু একবার বাবা ডাকটা শোনার অধিকার দাও। তিশা মুখ ফিরে নিল। যার মানে বাবা ডাক শোনার যোগ্যতা আপনার নেই। সায়ন বাচ্চাদের সামনে হাঁটু গেড়ে বসলো। তিশিনার তিশান অনেকগুলো আদর দিল। বাচ্চাদেরকে বারবার বুকে লুকিয়ে রাখতেছে সায়ন। হাজারো চুমো দিয়ে ভরিয়ে দিচ্ছে। তিশার দাঁড়িয়ে এমন দৃশ্য সহ্য করতে পারতেছে না। বাবাই, মামুনি আঙ্কেলকে বাই বলে চলে এসো। মামুনি বাসায় চলে যাব। বাচ্চারা যখন সায়নের বুক থেকে নিজেদেরকে ছাড়িয়ে নিচ্ছে, মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে কেউ বের করে নিতেছে। আটকে ধরে রাখতেও পারতেছে না। বাই আঙ্কেল। টাটা আঙ্কেল। সায়ন ওদের মুখের পানে চেয়ে আছে। না জানি এদের মুখে বাবা ডাকটা কতটা মধুর। তিশা ওদের হাত ধরে বাসার উদ্দেশ্যে রওনা করলো। একটু থেমে, আপনার মুখটা দর্শন করার ইচ্ছে আমার ছিল না। ভুলক্রমে নিয়তি দেখা করিয়ে ফেলল। তবে এই দেখাতে যেন শেষ দেখা হয়। আপনার অশুভ ছায়াটা যেন আর না পড়ে আমাদের ওপর। আমি না এদের মুখের দিকে তাকিয়ে হাজারো বছর পার করে দিতে পারবো। দ্বিতীয় কাউকে জীবনে জড়ের মতো ফালতু মেন্টালিটি নেই। আর আপনার যদি খুব বেশি বাচ্চার প্রয়োজন হয়, আবার বিয়ে করে নেবেন। সায়ন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তিশা কিছুদূর গিয়ে পিছু ফিরে স্বস্তি, সুখময় আর তৃপ্তির একটা হাসি দিল। যার মানে ভালো আছি, ভালোবেসি তোমায়, আমার দেওয়া শ্রেষ্ঠ উপহার নিয়ে। ওর এই হাসিটা সায়নের বুকে আগুনের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে, যে আগুনে জ্বলবে সারা জীবন। ভালো থাকুক এরকম হাজারো তিশা, আর জ্বলুক সায়ন আর হেনা নামের কীটগুলো নিজেদের সৃষ্টি করা আগুনে। সমাপ্ত।